নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সবার সাথে আমি এসে গেছি। আজ কিন্তু একটি বিশেষ এপিসোড নিয়ে এসেছি, বলবো আপনাদের, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আমরা বন্ধুরা মাস্ক পরে আছি। কেন পরে আছি আপনারা সবাই জানেন, অতিমারি চলছে, এখনও কিন্তু তার কোনো ওষুধ আমরা পাইনি। ভ্যাকসিনেশন চলছে, সবাই নিচ্ছে ভ্যাকসিন, কিন্তু যতদিন না এই অতিমারি থেকে আমরা মুক্তি পাই ততদিন আমাদের মাস্ক পরতে হবে, বারবার হাত ধুয়ে নিতে হবে এবং অন্যের সাথে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। যার জন্য আমরা স্টুডিওতে একটা নিরাপদ দূরত্ব রেখেই অনুষ্ঠান করি, তার জন্য মাস্ক খুলে আমরা অনুষ্ঠান করব। আপনার সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া প্রত্যেকটা শিশু যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটা আমরা সবাই চাই। কিন্তু দুর্ভাগ্যবশত এমন কিছু শিশু এই পৃথিবীতে জন্ম নেয় যাদের কিছু কিছু সমস্যা থাকে, কিছু শারীরিক সমস্যা থাকে, কিছু মানসিক সমস্যা থাকে। অটিজম এমন একটা সমস্যা যেটা বিকাশজনিত একটা সমস্যা, যার জন্যে একটি শিশুর আচরণ বা তার ব্যবহারের মধ্যে কিছু একটা ব্যতিক্রমী ভাব লক্ষ্য করা যায়। 2রা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। কী এই অটিজম? এই অটিজম থেকে কী করে আমরা বাচ্চাদের সুস্থ করে তুলতে পারি, কিভাবে ভালো থাকতে পারে এই পৃথিবীর প্রত্যেকটা শিশু, সেসব নানান বিষয় নিয়ে কথা বলার জন্যে আজ আমাদের স্টুডিওতে একজন নয়, দুজন বিশেষ অতিথি রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গোপা চ্যাটার্জি, আপনাদের সবার পরিচিত, এবং ওনার সঙ্গে রয়েছেন ডক্টর রত্নাবলী রায় সেনগুপ্ত, যিনি বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির অনারারি প্রিন্সিপাল, একজন বিশিষ্ট শিক্ষিকা। নমস্কার ম্যাডাম, গোপা ম্যাম। নমস্কার রত্নাবলী ম্যাম। গোপা ম্যাম, প্রথমে আপনার কাছে আসবো। যদি ক্লিনিক্যালি আমরা বলি, একজন ডাক্তারের পরিভাষায় অটিজম, 2রা এপ্রিল অটিজম ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি, কিন্তু অটিজমটা কি? অটিজম এটা কি, সমস্যাটা কি, আর এই সমস্যাটা কি কোনো স্টেজ হয় কিছু? এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যাকচুয়ালি, যেটা ব্রেইনের ডেভেলপমেন্ট সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা ডিসঅর্ডার। এতে যেটা আমরা দেখি ম্যানিফেস্টেশন হচ্ছে সোশ্যাল স্কিল, সোশ্যাল কমিউনিকেশন, একটা বাচ্চার সোসাইটির সঙ্গে কমিউনিকেশন, তার পিয়ার গ্রুপের সঙ্গে কমিউনিকেশন এবং লার্নিং ক্যাপাবিলিটি, এগুলোর ওপর একটা এফেক্ট আসে এই ডিসঅর্ডারটা হলো, তাহলে বেসিক্যালি এটা একটা ডিসঅর্ডার, যেটা মানে আমরা বলতে পারি যে মানসিকভাবে বা তার শরীরের মধ্যে, ব্রেনের মধ্যে মানসিকভাবেই, মানে অসুবিধাটা মানসিক অসুবিধে। হ্যাঁ, নিউরো ডেভেলপমেন্টাল মানে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে একটা বাচ্চার যেই ধরনের অ্যাক্টিভিটি হওয়া উচিত, যেই বয়সে যা হওয়া উচিত, সেটা না হয়ে অন্যরকম অ্যাক্টিভিটি করে। আপনার কাছে আরও অনেক কিছু জানবো আমরা, কেন অটিজম হয় বা এই সমস্যা হলে কি কি হয়। তার আগে ম্যাডাম রত্নাবলী ম্যাম, আপনি অটিজমের শিশুদের নিয়ে অনেক কাজ করেছেন, অনেকটা অভিজ্ঞতা। আপনি একজন বিশিষ্ট শিক্ষিকা, পাশাপাশি একটি বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির অনারারি প্রিন্সিপাল, যেখানে এই বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটি অটিজমের আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করে। তো আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, যে ধরুন কোনো শিশু যদি অটিজমের শিকার হয়, তাহলে সেই বাবা মা মানে কী করে বুঝবে যে একটি শিশু, বাবা মা বা প্রিয়জনরা যারা বাড়িতে রয়েছে, তারা কি করে বুঝবে, যে বোঝে কি করে যে অটিজমের শিকার? প্রথমত একটি শিশু, এটা আমাদের সাথে গোপা ম্যাডাম আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। একটি শিশু যখন যে সময়টায় যেটা করার, সেই সময়টায় সেটা করছে না, আচ্ছা, সেটা আপনার অটিজমও হতে পারে বা এটা অন্য কিছুও হতে পারে, মানে অন্য ধরনের কোনো ডিসঅর্ডারও হতে পারে। তবে অটিজমের ক্ষেত্রে স্টার্টিংটা হয় অনেক, বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই থাকে ডিলেড মাইলস্টোন, মানে যেই সময় যেটা শেখার সেই সময় সেটা শিখছে না। আচ্ছা, বা যেই সময় যেটা করার, আমি কথাটা ঠিক যেই সময় শুরু করব, বা আমি হাঁটাটা যেই সময় শুরু করব, বা আমি যে সময় বসবো, সেই ঠিক সেটা সেই সময় মতো হচ্ছে না, একটু ডিলে হচ্ছে, তখনই কিন্তু বাবা মার সতর্ক হয়ে যাওয়া দরকার। আচ্ছা, এরপরে একটা টাইমের পরে সাধারণত একটা বাচ্চা তার বাবা মার সঙ্গে, যখন সে একদম ছোট থাকে, কোলের শিশু বলি আমরা যেটা, যাকে, সেই যখন ছোট থাকে তার সাথে বাবা মার সাথে কমিউনিকেট করছে, হয় চোখ দিয়ে, হেসে, বা বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে। মা বাবা আসছে, বিশেষ করে মা আসছে, মার দিকে, মার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। এইটা অনেক সময় অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে হয় না,
আচ্ছা ওরা করে না সেটা। করে না সেটা, এটা অনেক ক্ষেত্রেই ওদের এই ক্ষেত্রে কিছুটা ওদের ল্যাকিং থাকে। ওকে। হ্যাঁ, এরপরে তারপরে দেখা যাচ্ছে আরো যখন বড় হচ্ছে, সবচেয়ে বড় যেটা মানে সবচেয়ে বোঝা যায় তখন যখন তাদের সমাজে মেশার সময় হয় মানুষদের সাথে, ওকে। তাদের সমবয়সী বাচ্চাদের সাথে, তাদের মা বাবা তাদের সাথে মেশার যখন সময় হয় তখন তারা মিশছে না, আর অসম্ভব চঞ্চল। অনেক বাচ্চাই চঞ্চল থাকে, কিন্তু এদের চঞ্চলতাটা একটু অস্বাভাবিক, একটু অন্যরকম হয়। আমি বলি, আমি 24 বছর ধরে এমন একটি আমার নিজের ছেলে যার 24 বছর বয়স, সে অটিস্টিক। আচ্ছা। আমি 24 বছরের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আচ্ছা। ও যখন ছোট ছিল তখন ওর যে চঞ্চলতাটা, এটা ভীষণ মানে অস্বাভাবিক একটু চঞ্চলতা, মানে কোনো সময় এক জায়গায় স্থির থাকতো না। আর একটা জিনিস করে, ওরা চোখে চোখে তাকায় না, মানে আই কন্ট্যাক্ট ওদের ভীষণ দুর্বল থাকে। আচ্ছা। এক জায়গায় তাকিয়ে বা আপনার চোখের দিকে তাকিয়ে, মানে আমি যখন একটা কাজ করছি বা কারোর সাথে কথা বলছি, আমি কন্ট্যাক্ট করছি তার চোখ দিয়ে, আমার চোখ দিয়ে তার চোখের সাথে, সেই জিনিসটাই তারা একদম করে না। ওকে। একদম করে না। ম্যাডাম আপনি যেহেতু বললেন 24 বছরের, মানে আপনি এক সন্তানের মা যে অটিজমের শিকার, তাহলে আপনার অভিজ্ঞতা তো অনেক বেশি, আপনার থেকে অনেক কিছু জানার আছে। কিন্তু তার আগে আর একটু আমি দর্শক বন্ধুদের বলে রাখি, দর্শক বন্ধুরা আপনারা অনেকেই হয়তো এই শব্দটা অনেকেই হয়তো নতুনভাবে শুনছেন, অটিজম, অটিস্টিক শিশু কি বেসিক্যালি। আসলে অটিজম একটি ডিসঅর্ডার, যেটা গোপা ম্যাডাম বলছিলেন, একটি সমস্যা যেটা শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে আমার বাড়িতে কোনো শিশু নেই, অনেকেই হয়তো বলবেন যে আমার বাচ্চা বড় হয়ে গেছে। নো প্রবলেম, আপনার আশেপাশে এরকম অনেক শিশু থাকতে পারে যে অটিজমের শিকার হতে পারে, এবং সেটা কাউকে হয়তো প্রথমে দেখে আপনি নাও বুঝতে পারেন। তো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করব সেই সব শিশুদের চিহ্নিত করে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া। আমরা সবাই, আমাদের একটা কর্তব্য তাদেরকে সাপোর্ট দেওয়া। কিভাবে দিতে পারি, আর যদি আমার পরিবারে এরকম কোনো বাচ্চা থেকে থাকে, ছোট সদ্যজাত শিশু থেকে থাকে, তার মধ্যে এরকম কোনো লক্ষণ দেখছি কিনা, সেগুলো জেনে রাখা অবশ্যই আমাদের উচিত হবে। তার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। ম্যাডাম, গোপাল ম্যাম, অটিজম, এই যে ম্যাডাম এক্ষুনি বলছিলেন যে ডিসঅর্ডারগুলো হয় বা বাচ্চারা এরকম করে না, একটা নর্মাল শিশুর সঙ্গে ওর তফাৎটা বেসিক্যালি কেন হয়, মানে অটিজম এই সমস্যাটা কেন হয়, মেন্টাল মানে বিকাশটা কেন হয় না বেসিক্যালি? এটা অনেকগুলো স্টাডিতেই দেখা গেছে একটা জেনেটিক অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা। জেনারেলি সেটা বিভিন্ন জিনের মিউটেশন হয়, সেটা একটা ডিফিকাল্ট প্রসেস, মানে ইন্ট্রাইউটেরাল পিরিয়ডে যখন ভ্রূণ অবস্থায় থাকে একটা শিশু, তখনই বিভিন্ন রকম জিনের ডিলিশন, মানে এটা তো বিশাল একটা প্রসেস, অ্যাকচুয়ালি প্রকৃতি ঠিকভাবে কাজ না করলে যা হয়। আচ্ছা। তো কোথাও অনেক জায়গায় একটা সমস্যা থাকে, তো মানে জেনেটিক অ্যাসোসিয়েশনটা বিশাল একটা ব্যাপার। ওকে। সেটাই এখন পর্যন্ত ধরা পড়েছে, এছাড়া তো কোনো ডেফিনিট কজ এখনো নেই। ওকে। তাহলে এখানে ম্যাডাম বলছিলেন যে অনেক কিছু কথা বলছিলেন রত্নাবলী ম্যাম, যে বাড়িতে এগুলো করে, বাচ্চারা চোখে তাকিয়ে কথা বলে না, বা যেটা যখন করার সেই সময়টায় করে না, মাইলস্টোনগুলো একটু পরে আসে বা হয়তো আসে না। আপনারা বেসিক্যালি কিভাবে ডায়াগনোসিস করেন? ডায়াগনোসিসের একদম কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন একটা বাচ্চা 4-5টা ক্রাইটেরিয়া আছে। ঠিক 1 বছর বয়সে বাচ্চাকে নাম ধরে ডাকলে বাচ্চা রেসপন্ড করতে হবে। আচ্ছা। তো নট রেসপন্ডিং মানে নামে যদি সাড়া না দেয় একটা বাচ্চাকে 1 বছর বয়সে, 14 মাস বয়সে বাচ্চা একটা জিনিসকে ডেফিনিট করে বলবে আমার ওইটা চাই, আমি জল খাবো, এখানে জল আছে, আমার ওই খেলনাটা চাই, সেটা করতে পারবে না। আচ্ছা, এটা কি মুখে বলবে? মুখে নরমাল বলে, ওকে, নরমাল তো বলে, নরমাল মাইলস্টোন এটা, মানে অটিজম ডায়াগনোজ করার জন্য এই মাইলস্টোনগুলোকে আমরা মোটামুটি একটা গাইডলাইন হিসেবে ধরি। আচ্ছা। 1 বছর হিসেবে 1 বছর বয়সে বাচ্চাকে নাম ধরে ডাকলে বাচ্চা রেসপন্ড করছে না, ওকে, মানে মুখে হ্যাঁ না বললেও তাকাবে, কি বাচ্চা জানে এটা আমার নাম। একটা বাচ্চার নাম রাজু, সে জানে আমি রাজু 1 বছর বয়সে। ওকে। 14 মাস বয়সে সে জানে ওখানে জলের বোতলটা আছে, আমাকে ওটা চাইতে হবে, আমাকে মাকে বা কেয়ার গিভারকে দেখাতে হবে ওইটা জল। ওকে। সে করতে পারবে না, আই কন্ট্যাক্ট করবে না। তারপর 18 মাস বয়সে বাচ্চা কিন্তু পিকাবু গেমস খেলে, লুকোচুরি খেলায় খুব পার্টিসিপেট করে। আচ্ছা। 1.5 বছর বয়সে সেটা করবে না। আচ্ছা। এগুলো কিছু মানে আর তো আই কন্ট্যাক্ট থাকছে না। এরপরে হচ্ছে গিয়ে সোশ্যাল স্কিল মিক্স আপ ডেভেলপ হচ্ছে না। বাই 2 ইয়ার্স, 2 ইয়ার্সে ও আপন মনে থাকবে, নিজের মধ্যে থাকবে, ওকে ডাকলে 5টা বাচ্চার সঙ্গে ও খেলতে যাবে না, ওকে বারবার ডাকলেও সাড়া দেবে না, অন্য বাচ্চাকে দেখলে তার সেরকম ভাবে না সাড়া দেবে না, ওকে ডাকলেও সাড়া দেবে না, ও যদি কিছু একটা নিয়ে মগ্ন আছে সেটাতেই থাকবে, আই কন্ট্যাক্ট করবে না। তো মানে সোসাইটি থেকে একটা ডিসোসিয়েটের ব্যাপার হয়, সোশ্যাল ডিসোসিয়েশন যেটা থাকে সেটা থাকে।
তারপর পড়াশোনার ক্ষেত্রে যখন আসে তখন একটা লার্নিং ডিসএবিলিটি কারো থাকে, আবার কারো থাকে হাইপারলেক্সিয়া। কিছু কিছু অটিস্টিক বাচ্চা কিন্তু একটা লাইন একসঙ্গে পড়তে পারে, আমার জানা মতো আছে। আচ্ছা মানে আমরা যখন একটা শব্দ দিয়ে দিয়ে পড়ি, ওরা পড়া শিখলে খুব তাড়াতাড়ি একটা লাইন পড়তে পারে একসঙ্গে। আচ্ছা স্পেলিং, ওদের ভিজুয়াল মেমোরি খুব ভালো থাকে, ছবির মতো স্পেলিংগুলো মনে রাখে। আচ্ছা একটা রাইম যদি একবার ওরা শেখে, কিছু কিছু ওদের বলে আমরা হাইপারলেক্সিয়া, যাদের পড়াশোনা মানে এই মানে লার্নিং ক্যাপাবিলিটিটা নর্মালের থেকে বেশি আচ্ছা সাধারণ বাচ্চা থেকে বেশি। বেশি। একটা গান একবার শুনলে কিন্তু পুরোটা মুখস্থ বলে দেবে, আচ্ছা এইগুলো থাকে। আবার কারো কারো আবার লার্নিং ডিসএবিলিটি থাকে। ওকে তো হাইপারলেক্সিয়াটা কিন্তু মানে নর্মাল না। অনেক গার্জিয়ান অনেক সময় বুঝতে পারে না কি একটা যেটা শুনলে কিছু ভুলে না, একবার শুনেছে খুব ভালো, তো দে থিঙ্ক দ্যাট আইকিউটা খুব ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু এটা নর্মাল না, সামথিং ডিফারেন্ট ফ্রম নর্মাল, এই জিনিসটা বুঝতে হবে। হাইপারলেক্সিয়া পেশেন্ট কিছু আবার অটিস্টিক বাচ্চা আছে যারা মানুষকে অনেককে শুধু স্পেলিং জানে। আপনার নাম ধরুন, যেটা নাম, আপনাকে দেখলে আপনার নামটা বলবে না, ওই স্পেলিংটা বলবে, কারণ ওর সামনে ভিজুয়াল মেমোরিটা আছে। আমার নাম গোপা, ও গোপা বলতে হয়তো পারছে না, অসুবিধা হচ্ছে, কিন্তু ও জিওপি বলছে, তুমি তো জিওপিএ। ওকে আমি এরকম বাচ্চাও দেখেছি, মানে আমার এক্সপিরিয়েন্সে। ওকে তো ওদের ভিজুয়াল মেমোরিটা খুব বেশি থাকে, তো এটা একটা প্লাস পয়েন্ট। প্যাটার্নটা অন্যরকম থাকে, প্যাটার্নটাই অন্যরকম। ওকে, আপনি যেটা বলছিলেন যে প্রকৃতি যদি সঙ্গ না দেয়, যেটা হয় বেসিক্যালি। ম্যাডাম, আপনি যেটা বলছিলেন যে বাচ্চাদের অনেকগুলো যে বাড়িতে যেগুলো বাবা মারা লক্ষ্য করবে যে এরকম এরকম জিনিসগুলো করছে না, মাইলস্টোনগুলো যাচ্ছে না, তো আপনার তো অনেকটা অভিজ্ঞতা বেসিক্যালি প্রথম থেকে একদম। ম্যাডাম যেটা বলছিলেন যে 1 বছরেই সে নাম ডাকলে সে সাড়া দেবে না। তো একটা যদি বাড়িতে, যাদের বাড়িতে ছোট শিশুরা রয়েছে, তারা যদি নিজেরাই পরীক্ষা করে দেখতে যায় যে আমার বাচ্চা অটিজমের শিকার নয়, তো তাহলে সে কি, মানে ওই বাবা মা বা প্রিয়জনরা কি কি করবে? ম্যাডাম বললেন নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে না, আর এটা দেখবে যে কতটা মানে তার একটা বাচ্চা, যেমন ধরুন মা বাড়িতে কিছুক্ষণের জন্য নেই, বা মার বাড়িতে মার কাজ ছাড়া হয়ে সে কিছুক্ষণের জন্য আছে, সে মাকে খুঁজবে। বিশেষ করে মার প্রতি তার একটা অ্যাট্রাকশন প্রত্যেকটা বাচ্চারই থাকে। সে মাকে খুঁজবে, মাকে জড়িয়ে ধরা, এই ধরনের কোনো মানে মার সঙ্গে বা অন্যান্য আত্মীয় স্বজন যার সঙ্গেই সে থাকছে সারা দিনের জন্য, বা তার সঙ্গে যার সঙ্গে সে ইন্টিমেট, তাকে মানে খোঁজা বা তাকে জড়িয়ে ধরে ইয়ে করা, বা তার প্রতি একটা অ্যাট্রাকশন বোধ করা, এরকম সেই আবেগটাই তার মধ্যে নেই। মানে অটিস্টিক বাচ্চা মানেই হচ্ছে একেবারে আবেগ বহির্ভূত একটি শিশু। মানে সে আবেগ জিনিসটাই একটা বাচ্চা বোঝে না। সে ভয় কি সেটা বুঝছে না, দুঃখ কি সেটা বুঝছে না, খুশি কি সেটা বুঝছে না মানে আমি বলবো না বুঝছে, এক্সপ্রেস করতে পারছে না। মানে আমি যে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা, সেটা সে বুঝছে, কিন্তু সেটাকে সে এক্সপ্রেস করতে পারছে না। এই যে এক্সপ্রেশনহীনতা, মানে আমার প্রকাশহীনতা যেটা, সেটা কিন্তু বাবা মা ছোটবেলা থেকেই বুঝতে পারে, যে কোনো বাবা মাই বুঝতে পারে যে আমার বাচ্চা তো মানে একটু কিরকম জানি প্রকাশহীন। যেমন কিছুদিন আগে আমার ইনস্টিটিউশনে একটি বাচ্চা এসছে, 3 বছর বয়স বাচ্চাটার, মা বলছে, কিন্তু কোনজন মা সেটা সে বুঝতে পারছে না। আচ্ছা, মানে সেটা সে দেখাচ্ছে না, পয়েন্ট আউট করছে না। এরকম ভাবে পয়েন্ট আউট করে কোনো কিছু দেখানো, অনেক বাচ্চা আছে মুখে বলে না, মানে পয়েন্ট আউট করে দেখা। এটা এই যে পয়েন্ট আউট করা, যেটা এটাও অনেক বাচ্চা করে না। মানে দেখানো, কোনো কিছু পার্টিকুলার জিনিস দেখানো, সেগুলো তারা করে না। মানে আপনি বলছেন 5 জন মহিলার মাঝখানে আমরা যখন মাকে ডাকি, তখন মার চোখের দিকেই তাকাই বা মার দিকে তাকিয়ে মা বলে ডাকি। এই বাচ্চারা এরকম করছে না। এই তো মানে মা জিনিসটা যে কি, মা মানে একটা মানে আমার জন্মদাত্রী। ওরা মা বা যে কোনো মানুষ আর বস্তু ওদের কাছে সমান। আচ্ছা, একটা মানুষও যা, একটা বস্তুও তাই। মানে এটা ওরা কি বুঝতে পারছে না, নাকি প্রকাশ করতে পারছে না এই জায়গাটাতে? মানে বুঝতে হয়তো পারছে। এটা আমার মনে হয়, যেটা আমি এত মানে চিকিৎসার পরিভাষা বা ওদের ইয়েটা কি আমি এত বুঝি না, কিন্তু আমার কেন জানি মনে হয় যে মাতৃত্ব বোধ যেটা একটা মানুষের মধ্যে আছে, সেই যে মাতৃত্ব বোধের যে বোঝাটা, সেটা আমার মনে হয় ওদের মধ্যে নেই। ওকে, আমি আসবো এই ব্যাপারটা। হ্যাঁ, বলুন। যে কোনো একটা অটিস্টিক মানে যে কোনো একটা বাচ্চাকে দেখলেই মা বাবা কিন্তু প্রথম থেকেই বুঝতে পারে যে এর মধ্যে কিছু একটা ইয়ে আছে। যেমন আমি বুঝেছিলাম একটু ব্যতিক্রমী। আমি বুঝেছিলাম আমার ছেলে 1.5 বছর বয়সে
গড়গড় করে গান গাইছে, হিন্দি গান থেকে বাংলা গান থেকে গড়গড় করে গাইছে, কিন্তু একটা সামান্য এক্সপ্রেশনের একটা কথা যে আমি জল খাবো বা আমার পেটে ব্যথা করছে বা মানে যেমন আমার ছেলের 1.5 বছর বয়সে গলায় একটা কাটা ফুটেছিল মাছ খাওয়াতে গিয়ে, ওকে, সেই কাটাটা ওর ফুটেছে, সেই অস্বস্তিটা ও বলতে পারছে না, আমরা সেটা অনুভব করেছি যে ওর বোধহয় গলায় কাটা ফুটেছে, আচ্ছা, সেই যে অস্বস্তিটা সেটাও বলতে পারছে না। কিন্তু একটা 1.5 বছরের বাচ্চা যে মোটামুটি তার যার বুদ্ধিটা কিছুটা আছে, মোটামুটি যে ঠিকঠাক গ্রোন আপ যে বাচ্চা, তারা কিন্তু বলতে পারবে যে আমার গলায় একটা অস্বস্তি, কিছু একটা বলতে পারবে, ওকে, হ্যাঁ, কিন্তু ও বলতে পারছিল না। তারপরে গানটা কিন্তু ও একদম মানে কি বলবো, সেই যে ছোটবেলার থেকে যে গান, এখনো কিন্তু ওকে সুর শেখাতে হয় না, কথা শেখাতে হয় না, ও নিজের থেকে নিজে শিখে থেকে যায়। শেখানো। যেটা ম্যাডাম বলছিলেন যে একটু Especially একটা একটা স্পেশালিটি হ্যাঁ, অ্যাবিলিটি, স্পেশাল ও অ্যাবিলিটি। নিজের থেকে শিখে যায়। এইটুকু বয়সে যে কবিতাটা শিখেছে সেটা তার মনে আছে। ভীষণ মেমোরি থাকে। ম্যাডাম এখানে একটা কথা যেটা রত্নবলী ম্যাম বলছিলেন যে ওনার ছেলে খুব দুষ্টু ছিলেন ছোটবেলায়, তো আজকাল তো আমরা দেখি, আমরা প্রায় সময় আজকালকার বাচ্চাদের বলি যে হাইপার, মানে ওরা খুব ভীষণ দুষ্টু। তো আপনারা কিভাবে ক্যাটাগরাইজ করেন? কারণ প্রত্যেক বাড়িতেই বাবা মার একটাই কমপ্লেন, আমার বাচ্চা খুব দুষ্টু, আমার বাচ্চা খুব চঞ্চল, এক জায়গায় বসে না, দৌড়াদৌড়ি করছে। এটা অটিজমের একটা শিকার হতে পারে। তো এখানে ক্যাটাগরাইজ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে নর্মাল দুষ্টু বাচ্চা তার পরিচিত পরিসরে দুষ্টুমি করবে, বাইরে গিয়ে কখনো করবে না, আচ্ছা, একদম করবে না। হ্যাঁ, মানে একদম নর্মাল পরিসরে আমার বাড়িতে আমি যা খুশি করবো, তার কমফোর্ট জোনে। কমফোর্ট জোনে। আমি ওপর থেকে আলমারি থেকে ওটা নিয়ে নামিয়ে ফেলবো, মাকে বিরক্ত করার জন্য ইচ্ছে করে জলের বোতল ফেলে দেবো, ঠাকুরের আসনে গিয়ে নোংরা ফেলবো, জাস্ট যেগুলো তো বাড়ির ফ্যামিলি মেম্বার ইরিটেট হয় সেটা করবে। কিন্তু যেই মাত্র ওরা বাইরে এলো, স্কুলে কিছুটা করে, কারণ স্কুলে কদিন পরেই চিনে যায়, টিচারদের উত্তক্ত করে, কিন্তু স্পেশালি মানে আমাদের ডক্টরস চেম্বারে, ডক্টরস ক্লিনিকে যে বাচ্চা রেস্টলেস, এসে কখনো এই পেনটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, তো দিস ইজ নট নর্মাল। এবং তখন ওরা আই কন্ট্যাক্ট করে না। ওদের যখন আমরা ডাকছি তুমি এটা করবে না, এখানে বসো, আমি তোমাকে দেখবো, তখন কিন্তু ওরা শুনবে না। যদি অটিস্টিক হয়, হাইপার অ্যাক্টিভ হয়, এডিএইচডি হয়, নর্মাল হলে কিন্তু শুনবে। একটু যদি বকি, হ্যাঁ না তুমি এখন আমি করবো না, ইনজেকশন দেবো, সামহাও কিছু একটা ভয় দেখানো হয়, তখন কিন্তু চুপচাপ বসে থাকে। আবার হয়তো চোখটা এদিক করে একটু কিছু করলো, কিন্তু একটু সময়ের জন্য ও রেসপন্ড করবে কিনা আমাকে কিছু বলা হয়েছে। আচ্ছা, কিন্তু অটিস্টিক স্পেশালি যারা এডিএইচডি থাকে ওরা কিন্তু ওটাতে রেসপন্ড করে না, মানে ওদের জন্য ম্যাটারই করে না ওরা কোথায় আছে, ওরা বাড়িতে আছে নাকি ডক্টর ক্লিনিকে আছে নাকি শপিং মলে আছে। আচ্ছা, মানে অনেক বাচ্চা দেখা যায় শপিং মলে গিয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। ওকে, মানে আমি তো চোখে পড়ে বলে বা আমি জানি বলে আমি নোট করি, শপিং মলে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, মা কিছু কিনছে, হঠাৎ করে রাস্তার উপর গড়াচ্ছে, মানে একদম যেখানে করার নয়। মানে এটা তো বেসিক্যালি আমরা যখন এরকম পজিশন দেখি, আপনি যেটা বলছেন আপনি দেখেছেন, আমরাও দেখেছি এরকম, আমরা ভাবি বাচ্চাটা বায়না করছে, বাচ্চাটা দুষ্টু হয়তো বা ভীষণ দুষ্টু না, দুষ্টু বাচ্চা কিন্তু বাড়িতে চোখটা দুষ্টু থাকবে, কিন্তু মানে বাইরে আমার অজানা জায়গায় আছি, মার হাত ধরে আছি, আমি এখানে যদি কিছু করি কেউ আমাকে কিছু করতে পারে বা আমি হারিয়ে যেতে পারি, এইটুকু বুদ্ধি কিন্তু 2-2.5 বছরের বাচ্চার থাকে। ওকে, এডিএইচডি হলে কিন্তু সেটা বোঝার ক্ষমতা নেই। ওর জন্য বাড়ি যা, সিনেমা হল হতো, শপিং মল হতো, ডক্টর চেম্বার হতো, পুজো প্যান্ডেল হতো, সবই এক। ও কারণ নিজস্ব পৃথিবীতে আছে, ও সোশ্যাল ব্যাপারটা বুঝতেই পারছে না আমি কোথায় আছি, এই মানুষগুলো আমার জন্য অপরিচিত। ওকে ম্যাডাম, একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, দেখি উনি কি জানতে চাইছেন আজকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কি জানতে চাইছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কি জানতে চাইছেন? আমি তরঙ্গপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমার নাম রঞ্জিত দেবনাথ। ওকে রঞ্জিত, বলুন কি জানতে চাইছেন আপনি? আমাদের ছেলে অটিজম হয়েছে, এখন করে দেয়। ওকে, আপনি সঙ্গে থাকুন, আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি, আপনি সঙ্গে থাকুন। ম্যাডাম, এই যে শিশুদের আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন মাইলস্টোন না ছুঁতে পারা, বা আমি এই শিশুদের পার্টটায় যাচ্ছি না, আমি যাচ্ছি প্রিয়জনদের পার্টটায়। আপনি একজন মা, এই শিশুকে আপনি 24 বছর, মানে সে এখন একজন যুবক, তো এই ছোটবেলা থেকে আপনার সেই অভিজ্ঞতাটা শেয়ার করে, বা আপনি আরো অন্য বাচ্চাদেরও দেখেছেন, এখানে বাবা মাদের কি করা উচিত, মানে কি করেন বেসিক্যালি যখন দেখেন যে আমার বাচ্চাটা অন্যের বাচ্চার থেকে অন্যরকম করছে? এখন ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তার ম্যাডামরা দেখছেন, ডাক্তারবাবুরা দেখছেন, দেখে ওনাকে যদি কোনো রকম কি হয় সেটা আমি ম্যাডামের কাছে জানবো, কিন্তু বাড়িতে আপনারা কি করলেন? বাড়িতে সাধারণত অন্যান্য মা বাবা যেটা করেন, মানে আমি যেটা বলছি যে সাধারণত প্রথম জানার পর তো মা বাবা ভীষণই
মানে Depression-এ ডিপ্রেসড depression হয়ে বা, যায়, হ্যাঁ। ভীষণই ডিপ্রেসড হয়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না, ভীষণই ডিপ্রেসড অ্যাকসেপ্ট করতে অনেকটা সময় লেগে যায়। ওকে। কিন্তু যেটা আমি ম্যাডামের সাথে একটু আগে আলোচনা করছিলাম, যে যত তাড়াতাড়ি এই বাচ্চাকে তো আমি অ্যাকসেপ্ট করেছি, বাচ্চার প্রবলেমটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। ওকে। কারণ আমার বাচ্চা আর 5টা নর্মাল বাচ্চার মতো স্কুলে যাবে, ভালো রেজাল্ট করবে, ভালো জায়গায় দাঁড়াবে, এটা আমি যখন আমার বাচ্চাকে যখন আমি ইয়ে করেছি, আমি যখন আমার ইচ্ছা প্রকাশ হয়েছে আমার একটি শিশু আমার লাগবে, হ্যাঁ। তখন থেকেই আমার এতগুলো সেই স্বপ্নগুলো সাজানো। স্বপ্নগুলো আমার সাজিয়ে রেখেছি, যে আমার এরম হবে, ওরম হবে, সেরম হবে, আমি তাকে এরম ভাবে পালন করবো, এই স্কুলে দেবো, ওই স্কুলে দেবো, ঠিক, একদম। সবটা আমার একদম পুরো গুছিয়ে সাজিয়ে রাখা আছে। একদম। সেই জায়গায় যখন এই স্বপ্নটা যখন মানে দেখা যাচ্ছে মানে একদম চুরমার হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ প্রত্যেকটা বাবা মার একটা সাংঘাতিক ডিপ্রেশন আসে, এবং সব ক্ষেত্রেই সেটা আসে, কেউই এটার ব্যতিক্রম হয় না। কিন্তু যখন এই ধরনের ব্যাপার আমরা জানবো, আমরা যত তাড়াতাড়ি বাচ্চার প্রবলেমটাকে আমরা অ্যাকসেপ্ট করব, তত কিন্তু আমার বাচ্চার পক্ষে মঙ্গল। আমি তাকে পৃথিবীতে এনেছি, সুতরাং তার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, সেটা পালন করা আমার দরকার, সেটা আমাকে পালন করতে হবে। আমি তাকে দূরে তাকে সরিয়ে দিতে পারবো না, বা তাকে তার প্রবলেমটাকে ঢাকা দিয়ে না তোকে এগুলো করতেই হবে, ওগুলো করতে হবে, এরকম বলতে পারবো না। তাতে ও আরো ওর প্রবলেম বাড়বে, আরো কষ্ট পাবে, ও আরো কষ্ট পাবে। ওকে। এমন তো না যে ও কিছু বুঝছে না, ওর তো একটা ফিলিংস কিছু না কিছু মনের মধ্যে আছে, যেটা প্রকাশ সেটা তো করতে প্রকাশ পারছে না। করতে পারছে না, সেটা ও আরো কষ্ট পাবে। ওকে বকে ধমকালে মারলে ধরলে কোনো লাভ নেই। ওকে যদি পড়াশোনার নাম করে ওকে যদি এরকম ভাবে টর্চার করা হয়, তাতে কোনো লাভ হবে না। কেন আমরা বেসিক্যালি অনেক বাবা মারাই সেটা হয়তো কম্পেয়ার করেন অন্য বাচ্চার সাথে, অন্য বাচ্চার সাথে, কারণ নিজের হ্যাঁ ও ছেলে এরকম করছে, তুই এরকম করছিস না কেন, তুই পারছিস না কেন, তোকে করতেই হবে। এই জিনিসগুলো যেমন এরকম আমি অনেক জানি, যে একটা অটিস্টিক বাচ্চাকে যখন ট্রেনিং আমরা দিচ্ছি সব ব্যাপারে, তখন কিছু কিছু জিনিস আছে যেগুলো ওর পড়াশোনার স্টার্ট করার আগে সেগুলো করাতে হয়। আচ্ছা, ঠিক আছে, যেমন ধরুন অনেক বাচ্চারই পেন্সিলের গ্রিপিং থাকে না। আচ্ছা, মানে হ্যাঁ, অটিস্টিক বাচ্চা কিভাবে পেন্সিলটা ধরতে হয়, একটা নরমাল বাচ্চা মোটামুটি 2-3 দিন শিখে যায়। একটা অটিস্টিক বাচ্চা পেন্সিলের গ্রিপিং থাকে না। যার গ্রিপিং নেই তাকে আমি এবিসিডি লিখাবো কি করে? তাকে আগে তার আমার গ্রিপিংটা শেখাতে হবে, রাইট? ঠিক আছে। যে আই কন্ট্যাক্ট করতে পারছে না, সে এ পড়ে কি করবে? তাকে আই কন্ট্যাক্ট আনাতে হবে, তাকে ফার্স্ট অফ অল তাকে জায়গায় বসাতে হবে। ওকে, মানে ওই সুতরাং এই জিনিসটা না করে আমি যদি বলি না তোকে এখন এ পড়তেই হবে, বি পড়তে হবে, তোকে অ শিখতেই হবে, তোকে এটা শিখতেই হবে, ওটা শিখতেই হবে, তাহলে তো সেই বাচ্চা আরো ড্যামেজ হয়ে যাবে। মানে এখানে আসছে প্রথমে আসছে যে এটা টোটালি এদের কেয়ারটা হবে ঠিক অন্যরকম, মানে ঠিক অন্যরকম, এবং এটা প্রফেশনালের সঙ্গে আলোচনা না করে এটা করা যাবে না। যায় না। আগে বাবা মায়েদের শক্ত হতে হবে, তাদের তৈরি হতে হবে, তাদেরকে উপযুক্ত প্রফেশনালের কাছে নিয়ে যেতে হবে, তাদের কাউন্সিলিং, মা বাবার কাউন্সিলিং হবে, তারপরে সেই প্রফেশনালের কথা অনুযায়ী বাচ্চার কিরকম ধরনের বাচ্চার ট্রেনিং হবে সেটা প্রফেশনালের কথা অনুযায়ী। কারণ আমরা অটিজম সম্বন্ধে আমরা কিছুই জানি না বলতে গেলে এখনো পর্যন্ত, এবং আমি বলছি আমি 24টা বছর একটা বাচ্চাকে নিয়ে আছি, আমি কিন্তু এখনো অবধি অনেক কিছু জানি না, কিচ্ছু জানি না। শুধু আমি একটা বাচ্চা না, আমার ইনস্টিটিউশনে আরো কয়েকটা বাচ্চাকে নিয়ে আমি আছি। শুধু আমি আমার ছেলের কথা বলবো কেন, আমার ইনস্টিটিউশনে আরো আমার ছেলে ছাড়া আরো বেশ কিছু অটিস্টিক বাচ্চা আছে। সবার সঙ্গে প্রতিনিয়ত আমার যোগাযোগ হচ্ছে, প্রতিনিয়ত আমি তাদের সঙ্গে ডিল করছি, আমি তাদের সঙ্গে আছি। কিন্তু আমি অনেক কিছু কেন, আমি বোধহয় 1% জেনেছি, বাকি 99% আমি কিচ্ছু জানি না। সবকিছু নতুন মনে হয়, সবকিছু নতুন, মানে ওর একটা করে প্রবলেম, ওদের একটা করে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী আমার ইয়েটা তৈরি করতে হচ্ছে, আমার সলিউশনটা তৈরি করতে হচ্ছে। ম্যাডাম আমি ফিরে আসি এই জায়গাটাতে, বারবার একটা কথাই মনে হচ্ছে ম্যাডাম, গোপা ম্যাডাম, যে আমরা যে মেন্টাল ডিসেবিলিটি বলি, তো অটিজম আর মেন্টাল ডিসেবিলিটির মধ্যে কি বেসিক্যালি কোনো পার্থক্য আছে? না, অনেক পার্থক্য আছে। মেন্টাল ডিসেবিলিটি কিন্তু অনেকগুলো সিনড্রোমের সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে, এবং শুধু মেন্টাল থাকে না, ওদের ফিজিক্যাল প্রবলেম অনেক কিছু থাকে। এবং আমরা যদি হিস্ট্রি নিই পেশেন্টের, মেন্টাল ডিসেবিলিটি আইদার বাচ্চারা সিনড্রোমিক হবে, সেই বাচ্চা যদি আমরা ক্যারিওটাইপিং করি একটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি পাবো, যেটা আমরা কিন্তু অটিজমের ক্ষেত্রে পাবো না। কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছাড়া, কোনো ল্যাব ডায়াগনোসিস কিন্তু অটিজমে হয় না। মানে এই টেস্ট পজিটিভ এলো তাহলে সেরকম কিছুই না, শুধু
ক্লিনিক্যাল, মানে চোখে দেখে বাচ্চাকে অবজার্ভ করে কাউন্সিল করে যেটুকু বোঝা গেল। আর মেন্টাল ডিসএবিলিটি কিন্তু একা হয় না, তো মেন্টাল ডিসএবিলিটির সঙ্গে কোনো সিনড্রোম থাকে, আইদার ডাউন সিনড্রোম আছে বা অনেক রকম সিনড্রোম আছে, সেই সিনড্রোমগুলি থাকে। এছাড়া যেটা খুব কমন হিস্ট্রি থাকে মেন্টাল ডিসএবিলিটির জন্য কিন্তু, মানে যেটাকে আমরা সেরিব্রাল পালসি বলি, ওকে, হ্যাঁ, স্পাস্টিক চাইল্ড সেরিব্রাল পালসি, ওদের কিন্তু হিস্ট্রিটা অন্যরকম। বেশিরভাগ সেরিব্রাল পালসির বাচ্চারা কিন্তু আর্লি নিওনেটাল পিরিয়ডে, মানে জন্মের ইমিডিয়েটলি একটা আইসিইউ স্টের হিস্ট্রি থাকে, মানে জন্মের পরে কাঁদলো না কোনো কারণে, ডিলে ক্রাই হলো, কিছু একটা ইনফেকশন হলো যেটা ব্রেইনে গেল, তো তখন একটা পার্মানেন্টলি নার্ভ সেল ড্যামেজ হলো, আচ্ছা, ঠিক আছে। ওই বাচ্চারা কিন্তু আরো অনেক বেশি ডিপেন্ডেন্ট মেন্টাল রিটার্ডেশনের। ডেফিনেটলি এটারও গ্রেডিং আছে, গ্রেড মানে মাইল্ড, মডারেট, প্রোফাউন্ড মেন্টাল রিটার্ডেশন। তেমনি ভাবে অটিজমেরও কিন্তু গ্রেডিং আছে, আচ্ছা। টাইপস আছে। মাইল্ড অটিজম মানে যেটাকে স্টেজ আছে। স্টেজ আছে, ক্লাসিফিকেশন আছে। আমরা যেমন একটা আছে কমন, সবচেয়ে কমনেস্ট এবং মাইল্ডেস্ট, যেটাকে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে জানি। অ্যাসপারজাস সিনড্রোম আগে বলা হতো, এখন এটাকে এএসডি বলি আমরা। ASD, হ্যাঁ। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, দ্যাট ইজ অ্যাসপারজাস সিনড্রোম, যেটার মধ্যে শুধু একটু লার্নিং ডিসএবিলিটি থাকে, একটু সোশ্যাল ডিসোসিয়েশন থাকে, সোশ্যাল স্কিল কম থাকে, কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে ওদের থেকে আমরা ম্যাক্সিমাম আউটকাম পেতে পারি। আচ্ছা, এরপরে আছে রেড সিনড্রোম, আরেকটা, যেটা আরো খারাপ, মানে আরো সিভিয়ার রকমের। আরেকটা আছে কানান সিনড্রোম, দ্যাট ইজ দ্য মোস্ট সিভিয়ার পার্ট। আচ্ছা, এরপরে আরেকটা থাকে যেটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে পাওয়া যায়, পারভেসিভ ডিসঅর্ডার। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ওকে, পারভেসিভ ডিসঅর্ডার অফ অ্যাডোলেসেন্স। তো এরকম ক্লাসিফিকেশন আছে, এবং কিন্তু প্রত্যেকটাই কিন্তু ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। তবুও আমি যেটা বলবো, মানে যখনই আমরা অটিজম সাসপেক্ট করছি, ইট শুড বি এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। প্রথমে আমি অটিজম বলবো না আমরা, হ্যাঁ, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো সিনড্রোমিক অ্যাসোসিয়েশন আছে কিনা, বাচ্চার ডিলেড মাইলস্টোন হচ্ছে, কমনেস্ট থাইরয়েডিজম আছে কিনা, অ্যানিমিয়া আছে কিনা, যেটা একটা বাচ্চার আমরা সব কিছু দেখি। তারপরে এখন যেটা খুব বেশি দেখা দরকার আমার মনে হয়, সোশ্যাল ফ্যাক্টরস, ব্রোকেন ফ্যামিলি, আচ্ছা, These are also the ফ্যামিলিতে issues, বিভিন্ন family issues, social issues। কারণ আস্তে আস্তে আমি ম্যাডামের সঙ্গে কথা বলছিলাম, আগে যেটা হয়েছে, একটা প্রত্যেক ফ্যামিলিতেই আইদার অটিস্টিক বলুন, সেরিব্রাল পালসি বলুন, বা কোনো রকমের ফিজিক্যাল ডিফর্মিটি আলা বাচ্চা কিন্তু অনেক পরিবারেই ছিল। কিন্তু ওরা তো, মানে ওদের মা বাবা কখনো এরকম হয়তো কষ্ট তো পেতই, আমার বাচ্চা নর্মাল না, কিন্তু কখনো এমন ভাবে ভাবতে হয়নি কি আমার পরে তার কি হবে। ঠিক, হ্যাঁ, ডিপেন্ডেন্সিটা, সিবলিংস ছিল, কাজিনস ছিল, কেউ না কেউ জয়েন্ট দেখছে। ফ্যামিলি ছিল, পাড়া প্রতিবেশী অনেক সাপোর্টিভ ছিল। এতটা তো প্রফেশনালি ডিপেন্ড হতো না কি আমরা একটা ইনস্টিটিউশনেই বাচ্চাকে দিতে হবে, হ্যাঁ, পাড়ার মানুষ দেখবে। হ্যাঁ, তো ওই যে সাপোর্ট সিস্টেমটা আজকাল নেই। সুতরাং একটা বাচ্চাকে অটিস্টিক ডায়াগনোসিস করার আগে আমি মনে করি বাকি সবকিছু রুল আউট করতে হবে। ফার্স্ট তো পেরেন্টস, দে শুড নো কি আমার বাচ্চা ইজ নট নর্মাল, কিছু একটা অসুবিধা আছে। আচ্ছা, তারপর ওদের অ্যাকসেপ্ট করতে হবে অসুবিধাটা। হ্যাঁ, যেটা ম্যাডাম বলছিলেন, ম্যাডাম যেটা বললেন, প্রথমে স্কুলে গিয়ে প্রত্যেকটাতে 90% পাওয়া, সেটা শুধু অটিস্টিক না, কোনো প্যারেন্টেরই আশা করা উচিত না, আমি বলে নিচ্ছি হ্যাঁ, সবাইকে সেটা আপনি আবারও। আগেও একদিন বলেছেন এই অনুষ্ঠানে। কখনই প্রত্যেকটা বাচ্চা ইউনিক হয়, প্রত্যেকটা বাচ্চা আলাদা হয়, করা না। তারপর ডাক্তারের কাছে আসলে পরে ডাক্তারের যেটা আমরা করি, আমাদের প্রোটোকল অনুযায়ী অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটি, জেনেটিক কিছু আছে কিনা, হ্যাঁ, মানে বার্থ ইনজুরি যেটা বলি আমরা, অ্যাসফ্যাক্সিয়া আছে কিনা, তো এই সব কিছু রুল আউট করেই কিন্তু আমরা ফাইনালি অটিজম ডায়াগনোসিসটা করবো। আচ্ছা, মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যখন করব, সঙ্গে ল্যাব যেগুলো আমরা করতে পারি ওগুলো আমরা করব, ক্যারিওটাইপিং করব, ব্লাডের যে কোনো ইনভেস্টিগেশন করব, সিটি স্ক্যান করব, এমআরআই করব, ব্রেনে কোনো প্রবলেম আছে কিনা। অনেক অটিজমের বাচ্চারই কিন্তু অ্যাসোসিয়েটেড কনভালশন থাকে, সিজার থাকে, তো অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটিগুলো কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। ডেফিসিয়েন্সি, ইটিং প্রবলেম থাকে, ইটিংটাকে মানে নর্মাল ইটিং ওদের থাকে না, কিন্তু চিবাতে চায় না ওদের, বেসিক্যালি দে আর ভেরি, মানে কি বলবো, ইম্পালসিভ। যখন যেটা খাচ্ছে তখন সেটাই খাচ্ছে, দে আর ইম্পালসিভ পিপল, যখন খাবে না খাবেই না। তো ওইটাকে নর্মাল করা, সো অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলোকে সাপোর্ট করে নর্মাল করা, সেটা কিন্তু মানে আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটির আমরা যারা আছি সেটা হচ্ছে আমাদের কাজ। এবং সোশ্যাল ইস্যুগুলোকে ইট শুড বি টেকেন কেয়ার অফ। সোশ্যাল ইস্যু, এখন এটাই হচ্ছে প্রবলেমটা ম্যাডাম, যে এখন প্রথম কথা হচ্ছে যে আমার বাচ্চাটা অটিজমের শিকার, যেটা ম্যাডাম বলছিলেন, সেটা স্বীকার করে নেওয়া বাবা মায়ের কাছে কঠিন ব্যাপার, যদিও ভীষণ কঠিন ব্যাপার, কিন্তু শুধু দুষ্টু, এটা করে না ওটা করে না, এই কমপ্লেনিংটা করে করে বাবা মা কিন্তু পেরিয়ে যায়, কিন্তু সময়টা পেরিয়ে দিন চলে যায়, অনেকগুলো দিন চলে যায়। আমার বাচ্চাটা খায় না, আমি অনেক কিছু করে, জানেন তো, এরকম আমি অনেক মায়েদের বলতে শুনেছি, কিন্তু আমরা দেখি তার মধ্যে একটু ডিফারেন্ট, অন্য বাচ্চা থেকে সে ডিফারেন্ট। আমি দেখেছি এরকম অনেক বাচ্চাদের একদম গলার মধ্যে লিকুইড ফর্মে গলার মধ্যে ঢেলে দিচ্ছে, অনেক বড় বাচ্চা, 4-5 বছরের বাচ্চা। তো এগুলো কি সিমটম হতে পারে যে
আপনি যেটা ম্যাডাম বলছিলেন যে কথা বলে না, আই কন্ট্যাক্ট করে না, বা না খাওয়া, বা ধরুন কোনো একটা জায়গায় বসে আছে, কেউ ডাকছে সাড়া দিচ্ছে না, সেটা তো করবে না। এবং খাবারের প্রতিও ফ্যাসিনেশন থাকে কি আমি এটা তো এটাই খাবো, ওদের একটা সিমিলারনেসের ব্যাপার থাকে, ইম্পালসিভনেসের সঙ্গে একটা সিমিলারনেস থাকে। ওদের মাথায় একটা নিজস্ব ক্লক ফিট করা থাকে কি আমি 10টার সময় দুধ পাউরুটি খাবো, তখন তুমি অনেক বাচ্চা থাকে 10টার সময় দুধ পাউরুটির জায়গায় ওকে যদি কেউ ফ্রুট জুস দেয় সে খাবে না, আমার ওইটাই চাই, হ্যাঁ দিস ইজ মাই টাইম। আমার সিমিলারিটি আমার ছেলে বা অন্য বাচ্চাদেরও দেখেছি, মানে ওই সময় যে ভাত খাবো, সে যদি অন্য জায়গা থেকে লাঞ্চ টাইপের করেই যদি কিছু খেয়ে আসে পেট ভর্তি করে, তাও তার ভাতটা চাই। হ্যাঁ ওই একটা আচ্ছা। ওর ইম্পালসিভনেস থাকে, ওইটাই হ্যাঁ, আমার রুটিন, দিস ইজ ওইটা মাই আমার রুটিন। রুটিন। হ্যাঁ, সাংঘাতিক। 8টার সময় আমাকে বেড়াতে যেতে হবে, 8টার সময় আমি বিকালে একটা ওখানে রাউন্ড মারি, ছাদে গিয়ে যাই, 8টা বাজলে ওকে যেতেই হবে বাড়িতে, হোয়াট এভার দ্য সিচুয়েশন সে যাবে। ওকে, এবং ওদের একটা সিমিলারিটিরও ব্যাপার থাকে না কি আমার যেমন এরকম চাই তো এরকমই চাই আমার, মানে এটাকে আমরা বোধহয় Mental- অনেকে গোয়ার তুমি বলে, বাচ্চাদের গোয়ার তুমি করছে হ্যাঁ, বলে, কিন্তু এটা কোনো একটা না শিকার না, হতে পারে। এটা ওরা মানে ভীষণ অনুযায়ী চলে, অ্যারোগেন্ট, ওই জায়গাটাতে অ্যারোগেন্ট হয়ে যায় ফিক্স কি ওরা? থাকে, ফিক্স ভীষণ থাকে। ফিক্স থাকে, মানে ওই জায়গাটা থেকে ওকে নড়ানো যায় না। আচ্ছা, এইরকম আমার ছেলে 1:30টার সময় খাবে, ও 1:30টাতেই খাবে, 1:30টার থেকে 2টো হলে প্রচন্ড রেগে hyper যাবে, হয়ে যায়। অন্য খাবারও খাবে না। ওকে, এবং কাউকে মাকে এরকম দেখছে এরকমই দেখতে হবে, এরকম অনেক বাচ্চা থাকে, মানে মাকে শাড়ি পরা দেখছে, মাকে সালোয়ার পরা দেখলে হ্যাঁ, হয়তো অসুবিধা হয়ে অসুবিধা যাবে। হবে। অসুবিধা হবে। আমাদের স্কুলে আমাদের ইনস্টিটিউশনে একটি ছেলে আছে, সে একটা ক্লাসরুমের মধ্যে সে যে বসে, সেই ক্লাসরুমটার যদি একটা চেয়ার এখান থেকে এখানে যায়, সে প্রচন্ড হাইপার হয়ে যায়, ওই চেয়ারটাকে তার ওখানেই থাকতে হবে। কি করে বিহেভিয়ারাল একটা তখন কি হয় ওনার, মানে ওর বাচ্চাটা Violent কি হয়ে হয়? যাবে না? প্রচন্ড Violent ভালো হয়ে হয়ে যায় এক জায়গা থেকে, আর যে ওই চেয়ারটাকে ওখানেই রাখতে হবে। ক্লাসরুমের মধ্যে যদি কোনো যারা থাকে তার সঙ্গে, যে বন্ধু, যে টিচার, সে ছাড়া বা স্কুলের কেউ ছাড়া বাইরের যদি কেউ ঢোকে, অসম্ভব তার বিহেভিয়ার প্রবলেম, মানে সে দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যাবে, সে থাকবেই না এখানে। আচ্ছা, এইরকম ধরনের অনেক Impulsiveness বাচ্চা থাকে, বা প্রচন্ড impulsive বা and যেখানে সে aggressiveness। বসে সেখানেই বসবে, সেই চেয়ারটা ছাড়া অন্য চেয়ারে সে বসবে না। ম্যাডাম এই যে বিহেভিয়ারাল অ্যাক্টগুলো, এগুলো আপনি বলছেন মানে যেগুলো সাধারণ বাচ্চাদের থেকে এদের আলাদা, কিন্তু আমার একটা কথা হচ্ছে যে আমাদের এই সোসাইটিতে বা আমাদের ভারতবর্ষের এইসব প্রান্তে আমরা কিন্তু এরকম বাচ্চা আমরা নিজেরাও দেখেছি, আমাদের সন্তানদেরও দেখেছি, আমাদের আশপাশে দেখছি, বা পরিবারের মধ্যে এরকম বাচ্চা দেখি। আমরা কোনো না কোনো একটা বাবা মারা বা বড়রা একটা বাহানা দিয়ে ও পড়াশোনা করতে চায় না। যেরকম আমি একটা শিশুকে চিনি, ও 3-4 বছর বয়স ওর হচ্ছে, ও সব কিছু 3-4 বছর নয়, 3 বছর স্কুলে ভর্তি করায়নি, সব কিছু করে, এত সুন্দর ও কমিউনিকেট করে, বড়দের মতো কথা বলে, কিন্তু এখনও ও ABCD ঠিক করে পড়াশোনা করেনি। তো এখানে বলা হচ্ছে যে ও পড়াশোনাটাই শুধু করে না, বাকি সব কিছু করে। ডিসলেক্সিয়া কিছু কি আছে, সমস্যা হতে পারে? লার্নিং ডিসএবিলিটি, Learning আমরা তারে জমিন পরে দেখেছি না কত অসুবিধা Learning হতো, disability তো ওদের আছে। দ্যাট ইজ ডিসলেক্সিয়া। আমাদের ইনস্টিটিউশনে তো সব ধরনের বাচ্চা আছে। ম্যাডাম যে বললেন ডাউন সিনড্রোম বাচ্চা আছে, মেন্টালি চ্যালেঞ্জড যারা, আদার দেন অটিজম, মেন্টালি চ্যালেঞ্জড সিপি বাচ্চা যেটা আছে। সেরিব্রাল পালসি একটা মেন্টালি চ্যালেঞ্জড বাচ্চা এত সুন্দর আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনি বুঝতেই পারবেন না যে ওর কি কোনো প্রবলেম আছে, আপনি অবাক হয়ে যাবেন, কিন্তু ওর প্রবলেম আছে, ওর নানান ধরনের প্রবলেম আছে, মানে লার্নিং ডিসেবিলিটি তো আছেই, এছাড়াও ওর অনেক ধরনের প্রবলেম দেখা যায়, কিন্তু ওর সোশ্যাল বিহেভিয়ারে কোনো প্রবলেম থাকে না। মানে তাহলে অটিস্টিক বাচ্চাদের সোশ্যাল বিহেভিয়ারে প্রচন্ড প্রবলেম থাকে, একদম ছোট থেকে শুরু করে বড় বাচ্চা। যে বাচ্চাটা একটা মানে খুব সুন্দর একটা চেহারার বাচ্চা, কিন্তু এমন বিহেভিয়ার রাস্তাঘাটে করবে যে আপনি বুঝে যাবেন যে ওর মধ্যে কোনো একটা প্রবলেম। অনেকে হাতে একটা কিছু নিয়ে থাকবে, তো নিয়েই থাকবে, ওটা হাত থেকে সরানো যাবে না, হাতে একটা সুতো কিছু করতে, মানে ওর ইচ্ছে নিজস্ব জগতে একটা নিজস্ব ক্লকে আছে, এর বাইরে ওকে সরানো যাবে না। সোশ্যালিও ইন্টারঅ্যাক্ট করবে না, আপনার সঙ্গে ডাকলেও কথা বলবে না। কিন্তু আবার সিপি বাচ্চা, সেরিব্রাল পালসি বাচ্চা কিন্তু দে আর ভেরি এফেকশনেট। ডাউন সিনড্রোম তো প্রচন্ড এফেকশনেট, মানে ডাউন সিনড্রোমে বাচ্চা দেখলে মানে ভালো না বেশি কেউ পারবে না, অসম্ভব সোশ্যালি এরা ভীষণ প্রচন্ড ইয়ে হয়, সোশ্যালি, মানে social- গেলেই জড়িয়ে ধরবে, social behavior একদিন টা না ওদের দেখলে দারুণ বলবে থাকে। তুমি কেন কেন আসলে না, আসেন? ভীষণ মানে ওরা affectionate। চায়, এফেকশনটা চায়, ভীষণ ওরা চায় affect ডাউন করে। সিনড্রোমের বাচ্চা। আচ্ছা। এবার সেরিব্রাল পালসি হয়তো বলতে পারে না, অটিস্টিক থাকে, কিন্তু ওরা কিন্তু ভীষণভাবে মানুষ চায়, আসলে হয়তো মুখে বলতে পারছে না, টেনে এনে বসায়, কিছু খাবার এনে দেয়, এটা হচ্ছে সিপি, কিন্তু অটিস্টিক বাচ্চা সেটা করবে না, সে নিজের দুনিয়া। সে নিজের ইন্টারঅ্যাক্ট ম্যাডাম করবে না। একটা সাধারণ বাচ্চা, ধরুন একটা আমার মানে কোনো পরিবারের বাচ্চা, শিশু, সে বড় হচ্ছে, আপনি যেগুলো বললেন বা ম্যাডাম যেগুলো বললেন, এই যদি মাইলস্টোনগুলো যদি ঠিক সময় ফলো না করে,
বা যদি একটু পরে অনেকে কথা বলে একটু দেরিতে, অনেকে বলছে এগুলো কত বছর বয়সে হলে পরে আমি শিওর হয়ে যাব যে না অটিজমের কোনো শিকার নয় বা এরকম কোনো সমস্যা ওর মধ্যে নেই? কত বছর বয়স যেগুলো গেলে? বললাম একে একে 6 months to 2 years কিন্তু সায়েন্সগুলো চলে আসে। চলে আসে। আচ্ছা, এক বছরে নাম ডাকলে সাড়া না দাও যেটা বললাম, 14 মাসে পিন পয়েন্ট অবজেক্ট করছে না, 18 মাসে লুকোচুরি খেলায় মানে পার্টিসিপেট এগুলো করছে করছে 2 না। বছর হয়ে গেলে না, যদি করছে হ্যাঁ। আর 2 বছর হয়ে গেলে তাহলে আমি ধরতে পারি তাহলে এই বাচ্চাটার কোনো সমস্যা, এরকম কোনো কিছু সমস্যা আশা নেই। করি হবে না। এবং লার্নিং ডিসএবিলিটিটা আই কন্ট্যাক্ট যদি করে বাচ্চা, কথা বলে যদি উত্তর দেয় তাহলে চান্স কম, মানে তাহলে নরমালি ধরতে হবে। মানে আমি বলছি কি অটিজম কি তাহলে একদম জন্মগত হয়েই আসছে, তো ছোটবেলা থেকে সেটা ধরা আর্লি পড়ে, ম্যানিফেস্টেশনই হয় মানে এখন। পরে হবার সম্ভাবনা নেই? না, একদম প্রথমে কিছুই হলো না, হঠাৎ করে 5 বছরে অটিজম না হবে না। না না, এটা 2-2.5 বছর থেকে মোটামুটি আমরা বুঝতে মোটামুটি পারি বোঝা যে যাবে। ওর মধ্যে একটা কিছু প্রবলেম প্রথমে হচ্ছে। ঠিক আছে, 5 বছরে অটিজম কখনো হবে না। ওকে ম্যাডাম, আমি আপনার কাছে আসবো এই ব্যাপারটা, এই যে প্রতিরোধ কিভাবে করা যায়, কিন্তু তার আগে রত্নাবলী ম্যাম আপনার কাছে জানবো যে যেহেতু আজ মানে আগামীকাল 2 এপ্রিল এবং ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস Awareness ডে, Day। অ্যাওয়ারনেসটা তো এখন আমি সেই শিশুটা যার যে অটিজমের শিকার তাকে অ্যাওয়ার করব না, করব আমি চেষ্টা করব সমাজকে, আশেপাশের মানুষগুলোকে, বাবা মাকে। বাবা মাকে। তো আপনার কি মনে হয় বাবা মারা, আপনি যেটা বললেন কিছুটা যে প্রথমেই স্বীকার করে নেওয়া, হ্যাঁ। এর বাইরে আপনি যদি একদিনের রুটিনটা বলেন, যেহেতু আপনি নিজে অভিজ্ঞতা 24 বছরের অভিজ্ঞতা, আমি আপনার থেকে দুদিনের রুটিন চাইবো। একদিন হচ্ছে যখন সে ছোট ছিল, যখন সে বুঝতো না, বা একটা বাচ্চা যখন এক্সপ্রেস করতে পারে না, আর আজকের তার রুটিনটা কেমন হয় সকাল থেকে রাত অবধি, তাকে ঘুম থেকে ডেকে তুলতে হয়? হ্যাঁ, ডেকে তো ঘুম থেকে তুলতে হয়। কেননা অনেক বাচ্চা এখানে আছে যারা নির্দিষ্ট কিছু মানে নিউরো কিছু মেডিসিন তারা নেয়। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে একটু নার্ভটাকে শান্ত করার কিছু মেডিসিন থাকে। এটা খেলে তো সকালবেলা উঠতে তো তাদের একটু সমস্যাই হয়। যাই হোক উঠলো, ওঠার পর একটা প্রত্যেকটা বাচ্চারই কিন্তু বা প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নির্দিষ্ট রুটিন আছে। এই বাচ্চাদেরও কিন্তু একদম রুটিন লেস করে রেখে দেওয়া যাবে না, যে ও কিছু পারছে না ওকে কোনো রুটিনে রাখলাম না, এরকম কিন্তু হবে না। আচ্ছা, ওকে দিয়ে করাতে হবে এবং ওকে বাধ্য করতে হবে যে তোমার এই কাজগুলো করতে হবে। সুতরাং ঘুম থেকে ওঠা, নিজে নিজে ব্রাশ করা, নিজের কাজ নিজে করা, সেলফ কেয়ার। নিজে নিজে ব্রাশ করা, নিজে নিজে খাওয়া, তারপরে নিজের যদি খাওয়ার যে পাত্রটা আছে, যে কন্টেনারটা সে খাচ্ছে, সেটাকে নিজে আনা, সেটাকে নিজে ধোয়া, সেটাকে মোছা, এগুলো খাওয়ার পর সেগুলোকে আবার ক্লিন আপ করে সেগুলোকে রেখে দেওয়া। এরপরে যদি তার কোনো এডুকেশন থাকে বা যে যদি তার কোনো মানে খাওয়ার আগে যদি কোনো তার বেড়াতে যাওয়া, মানে সকালে ঘুরতে ওয়াক যাওয়া, থাকে, walk থাকে। কিছু থাকে সেটা করলো, বা খাওয়ার পরে যদি তার পড়তে বসা থাকে সেটা করলো। এরপরে পড়ার পরে যদি কোনো ইনস্টিটিউশনে সে যায়, কোনো ইয়েতে, সেখানে সে গেল, বাড়ি এলো, আবার খেলো, আবার কোনো মানে কালচারাল অ্যাক্টিভিটিতে তাকে দিয়ে দেওয়া যায় অনায়াসে। কেউ কেউ এখানে কালচারাল অ্যাক্টিভিটি বলতে কেউ যদি কেউ গান পারে গান শিখলো, বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যদি বাজাতে পারে সেটা সে শিখলো। মানে অন্য এইভাবে বাচ্চাদের মতোই একটা রুটিন লাইফ ওকে একটা লিড পুরো করতে হয়। রুটিন ছাড়া এদেরকে রাখা, সব সময় প্রফেশনালরা বলেন যে রুটিন আপনারা মেনটেন করুন। কি রুটিনে রেখেছেন বাচ্চাকে, বাচ্চার রুটিন কি ঠিক করেছেন, একদম পর পর রুটিন। এবং এই রুটিনটার মধ্যে সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ডেইলি লিভিং স্কিলটাকে বাড়ানো। আমার যে ডেইলি লিভিং স্কিল, আমি যখন বড় হব আমার মা বাবা থাকবে না, মা বাবার অবর্তমানে আমি যদি কারোর কাছে থাকিও, আমার নিজের কাজটা তো নিজে করতে হবে। কেউ তো আমার কাজটা করে দেবে না, আমাকে ক্লিন আপ তো কেউ করিয়ে দেবে না, আমাকে কেউ স্নান তো করিয়ে দেবে না। আমি এত বড় হয়ে গেছি, আমাকে স্নান করাচ্ছে, এটা কি কোনো একটা নর্মাল ব্যাপার হলো? ওকে পুরো নর্মাল লাইফের মধ্যে ওকে ঢোকাতে হবে। ওকে কেন ওর যেটা বিহেভিয়ার প্রবলেম সেটাকে বা ওর যেটা সমস্যা আছে সেটাকে আমার দূর করতে গেলে ওকে নর্মাল লাইফের মধ্যে আমার ঢোকাতেই হবে এবং আমাকে ওকে সমস্ত কিছু শেখাতে হবে যাতে করে ও কারোর উপর বোঝা হয়ে না দাঁড়ায়। ম্যাডাম, গোপা ম্যাডাম, এখানে একটা প্রশ্ন, যে অটিজমের শিকার যেসব শিশুরা হয় তাদের কি ফিজিক্যাল কোনো ডিসেবিলিটিস হতে পারে? অ্যাসোসিয়েটেড সিজার, কনভার্জন হতে পারে, সেটা আমি বললাম। আচ্ছা, কনভার্জন হতে পারে, কনভার্জনের জন্য ওষুধ খেতে হতে পারে। এরপর যেটা হতে পারে মানে সেটা কনভার্জন হচ্ছে ফিট হয়ে যাওয়া, যেটা আমরা ফিট হয়ে যাওয়া। হ্যাঁ, কারণ মানে প্রবলেম এটা থাকে, অনেকেরই অ্যাসোসিয়েটেড কনভার্জন থাকে, তো এটার জন্য ওষুধ খেতে হতে পারে। এরপর যেটা হয় সেই যে সেলফ কেয়ারের অভাবে
এবং একটু বয়স হয়ে গেলে যদি ঠিক করে খাওয়া দাওয়ার রুটিনটা মেনটেন না করা হয় তাহলে মেটাবলিক ডিজিজগুলো খুব আর্লি চলে আসে। আচ্ছা যেটা একটা হেলদি লোক, হেলদি বাচ্চা 18 বছরে 20 বছরে ইউনিভার্সিটি যাচ্ছে, কলেজ যাচ্ছে, স্কুল যাচ্ছে, সে তো অ্যাক্টিভ। এবার তাকে যদি ম্যাডাম যেটা বললেন রুটিনে আমরা না ফেলি সে তো ওবেসিটি ডেভেলপ করবে। ওকে আস্তে আস্তে মেটাবলিক ডিজিজ যেগুলো হাইপারটেনশন, ডায়াবেটিস, যেগুলো লাইফস্টাইল ডিজিজ, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে। অ্যাসোসিয়েটেড হাইপোথাইরয়েডিজম থাকে, খুব কমন থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম থাকে, সেটা আমরা ট্রিট করি। আর এছাড়া এগুলোই থাকে মেইন। অনেক Okay. অনেক অটিস্টিক বাচ্চার স্পিচ থাকে না কিন্তু, হ্যাঁ, স্পিচ আচ্ছা। থাকে Speech না, থাকে না। physical। কথা বলতে পারে, হ্যাঁ, কথা কথা বলতে বলে পারে। না, কথা কোনো বলতে মানে দেরি হয়। ওই অর্গানের কোনো কিন্তু ডিফেক্ট থাকে না, কিন্তু কথা বলে না। তো সেখানে Mood-এর কি জন্য। স্পিচ থেরাপিস্টের কোনো ভূমিকায় হ্যাঁ, কি আসে কি? অবশ্যই আসে, Okay. অবশ্যই আসে। মানে সেই বাচ্চারা কথা বলতে পারছে না, সে হ্যাঁ। শুনছে। হ্যাঁ, শুনছে, বুঝতেও পারছে, বুঝতেও পারছে, কিন্তু বলবে এবং না। বোঝার সাথে সাথে কোন জায়গাটায় দুষ্টুমির হাসি দিতে হবে সেটাও সে করে। কিন্তু Okay. বলবে না, হ্যাঁ, কিন্তু কথা বলবে না। আচ্ছা সেটাও মুডের ওপর ডিপেন্ড করছে আর কি। একদম। কোনো কোনো সময় তো খুব ইয়েতে যা যা না না এগুলো বললো, কিন্তু কথা বলে না। ম্যাডাম আমি এখানে দুটো জিনিস রিলেট করতে পারছি না। আপনারা দুজনেই বললেন যে খুব দুষ্টু হয়, খুব হাইপার হয়, আবার নিজের দুনিয়ায় থাকে। হ্যাঁ, মানে দুষ্টুমিটা করছে, আশেপাশে কি হচ্ছে ওরা দেখছে না। না 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 না, কারণ দুষ্টু তো প্রত্যেকটা বাচ্চাই দুষ্টু আজকাল। মানে আমরা ধরে নিতে 90% বাচ্চাই খুব দুষ্ট হয়, খুব শান্ত খুব কমই হয়, ছেলেরা বিশেষ করে। আমরা এরকম যখন হাইপার হয় আমরা তখন দুষ্টু বলে কাটিয়ে দিই, কিন্তু এই দুষ্টুমিটার মধ্যে ধরনটা আমি কিভাবে ফলো করব? যে এই যে ইন্টারঅ্যাক্টিভ দুষ্টু আর নন ইন্টারঅ্যাক্টিভ দুষ্টু, মানে নিজে নিজে করছে যেটা হ্যাঁ, দুষ্টুমি। যেটা নর্মাল বাচ্চা কিন্তু আপনার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, হঠাৎ করে এসে আপনাকে একটা বল এসে মেরে দিয়ে গেল, আপনি যে রেগে গেলেন, হি উইল এনজয় দ্যাট, নর্মাল দুষ্টু। ইচ্ছে করে করে করে, যেটা বললাম, মাকে রান্না করে জল ফেলে দিল, আচ্ছা মানে ইরিটেট করার জন্য আর বুঝে সে করে। হচ্ছে তার নিজের জায়গায় দাঁড়িয়ে সে কিচ্ছু একা না, একা সে করবে। হয়তো এখানেই অনেকগুলো বল নিয়ে খেলছে, কে এখানে 5 জন মানুষ আছে বলছে নট বদার্ড, আপন মনে এই বলটা ছুটছে ফেলছে, সারা ঘরে একটা কাল্পনিক সাইকেল চালাচ্ছে, কিছু করছে, কিন্তু কারো কথায় আবার ওরা সাড়া খুব দিচ্ছে না, ঘুরতে ঘুরতে ভালোবাসে, হ্যাঁ, একদম বো বো Circle, circle, করে round and round এ ঘুরবে। রাউন্ড রাউন্ড রাউন্ড। তো সেটাও মানে একটা কাজ বারবার করার মতো আর কি, মানে যেটা করছে ঘুরছে, এবার- রিপিটেটিভ জিনিস, repeated ইম্পালসিভ জিনিস, ফ্যানের দিকে প্রচন্ড তাকিয়ে থাকতে ভালোবাসে। রিপিটেটিভ জিনিস, যেটা বারবার হয় বারবার সেটা বারবার করছে, repetitive ইকোলেলিয়া হয়, behavior কিন্তু হয়। একটা কথা বারবার বলে। হ্যাঁ। ধরুন আপনি বললেন তোমার নাম কি, সে বলবে না আমার নাম এটা, সে বলবে তোমার নাম কি। তোমার নাম কি? প্যারট টকিং করে। আচ্ছা Parrot ইকোলেলিয়া talking বলে, যেটা বলছেন সেটাই মানে ঘুরিয়ে সেটাই বলছে আবার আমরা এটাকে মেডিকেল ভাষায় বলি ইকোলেলিয়া, মানে একটা কথা রিপিটেশন। তুমি ভাত খাওনি কেন, তুমি ভাত খাওনি কেন, খাওনি কেন? তুমি কথা শুনছো না কেন, তুমি কথা শুনছো না কেন। মানে ওই কো করছে, মানে যেটা শুনছে মানে সেটাই আবার বলে আমি দিচ্ছে। যদি ওকে বলি তুমি ভাত খাওনি কেন, ওকে যদি বলি বল এরকম বল আটটু পরে খাবো, ওরা বলবে বল আটটু পরে খাবো। সেম কথাটাই বলবে, ওই বল কথাটাও ওরা বলে দেবে। এক্স্যাক্টলি। ওকে ম্যাডাম, দুজনের কাছে একটাই প্রশ্ন আমার। আপনারা তো এরকম অনেক শিশুদের পেয়েছেন হয়তো, আপনি তো কাজ করছেন, ম্যাডামও এরকম শিশু পেয়েছেন, বাবা মায়েদের কাউন্সিলিং আপনিও হয়তো করেছেন। আপনিও করেছেন। এখন ডিফারেন্সিয়েট কি আপনারা করতে পেরেছেন? যেরকম কিছু বাবা মা আছে যারা হয়তো খুব মানে সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটাকে, এবং তাদের জীবনের অনেকটা স্বপ্ন, আপনি যেটা বলছিলেন, ভেঙে যাওয়ার ফলে নিজেদের স্বপ্নগুলো বা আবেগগুলোকে কন্ট্রোল করে বাচ্চাটাকে সেরকমভাবে তৈরি করছে। আবার অনেক বাবা মা হয়তো সেটা করছে না, বুঝতে দেরি করছে। বুঝতে দেরি করছে। তো তাতে কি হয়, সমস্যা কি হতে পারে? দুটো বাচ্চার ক্ষেত্রে কীরকম হতে পারে? দুজন বাচ্চাই অটিজমের শিকার, কারোর বাবা মা ভীষণ কেয়ার নিচ্ছেন আর কেউ কম নিচ্ছেন, বা ওকে বাড়তে দিচ্ছে ওর মতো করে। এখন কি হতে পারে? অ্যাকসেপ্টেন্স যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আউটকাম আসবে, কারণ সেটাই তো বাচ্চাটাকে তো সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে, সেলফ কেয়ারটা শেখাতে হবে। পড়াশুনো ম্যান্ডেটরি না, হ্যাঁ, কিন্তু লাইফ স্কিল শেখাতে হবে। মানে বেঁচে থাকার জন্য আমাদের পড়াশুনো কি দরকার? দরকার না, মানে নর্মাল দরকার নয়, কিন্তু নয়। মানে ইফ ইউ সি দ্য ইভলিউশন অফ দ্য ম্যানকাইন্ড, না, আমার একেবারেই দরকার না। আগে দরকার ছিল না, ঠিক। ছিল না, অনেক আগে ছিল না। এখনো কিন্তু দেখা যায় কি শুধুই পড়াশোনা হলো, লাইফ স্কিল নেই, সুতরাং নো ইউজ অফ দ্যাট right. বুকিশ এডুকেশন। তো ওই জিনিসটা কিন্তু শিখতে হবে, মানে লাইফ স্কিল শেখাতে হবে। তো যত তাড়াতাড়ি আমি অ্যাকসেপ্ট করব কি আমার বাচ্চার কোনো অসুবিধে আছে, তত তাড়াতাড়ি আমরা ওকে স্পেশাল ইনস্টিটিউশনে দেব, লাইফ স্কিল শেখাবো। বাড়িতে আমি এবিসিডি না শিখিয়ে ওকে অন্য জিনিসে হ্যান্ড কোঅর্ডিনেশনটা শেখাবো, ওকে এক্সারসাইজ করাবো, রাবার বল দিয়ে এক্সারসাইজ করাবো, মালা গাঁথাবো কনসেন্ট্রেশনের জন্য, চাল ডাল বাঁচতে দেবো কনসেন্ট্রেশনের এই জন্য। যে আমি যেটা পড়েছি, আমি আজকে স্পেশালি এই অর্নামেন্টসটা পরে এসেছি। এই ধরনের প্রচুর অর্নামেন্টস আমাদের ইনস্টিটিউশনে তৈরি হয়। নট অনলি অর্নামেন্টস, আমাদের ইনস্টিটিউশনে আমরা প্রচুর ডেকোরেটিভ আইটেম এবং টেক্সটাইল আমরা করে থাকি, আচ্ছা। এবং এইগুলো এরাই করে? মানে এরাই করে। এদের ভোকেশনাল ইয়েটা আমরা ট্রেনিংটা আমরা দিচ্ছি, কারণ একটা বড় হয়ে গেলে একটা সার্টেন পিরিয়ডের পর ওকে তো কিছু
একটা কিছু তো অন্তত আর্ন অবলম্বন করতে হবে। কিছু একটা জিনিস নিয়ে তো ওকে বাঁচতে হবে, তো এমনি এমনি বাঁচতে পারবে না। ওকে কিছু তো একটা করে করতে হবে। আচ্ছা, করে নাই খাক, বাবা মা কিছু রেখে গেছে তার জন্য, সেটা দিয়ে সে খেতে পারবে। কিন্তু কি করবে, আইডেল বসে থাকবে বাড়িতে? বসে কিছু তো থাকবে। শিখতে হবে, কিছু তো করতে হবে। তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ট্রেনিং দিচ্ছি আমাদের ইনস্টিটিউশনে। এবং মালা গাঁথাটা আমরা খুব রাখি, কারণ এটা হ্যান্ড আই কোঅর্ডিনেশনের জন্য ভীষণ দরকার। ইভেন মালা গাঁথা কিন্তু নর্মাল বাচ্চাদের জন্য প্রপার স্কুলিং এ মালা গাঁথা, যেটা প্রথম প্রি নার্সারিতে মালা গাঁথা, এটা খুব ইম্পর্টেন্ট বাচ্চার কনসেন্ট্রেশন আনার জন্য, এই যে ফিক্সেশনটা, এই যে কোঅর্ডিনেশনটা আনার জন্য। আচ্ছা, মানে লিখতে হলে অনেক সুবিধা হয়। নর্মাল স্কুলেও কিন্তু মালা গাঁথাটা ইজ এ ভেরি গুড ট্রেনিং ইন প্রি নার্সারি। ওকে, আমরা সেটা শুনেছিলাম যে এই যে সূচের মধ্যে শুধু দেখানো যায়। পড়ায় কনসেন্ট্রেশন, চাল ডাল বাছা ম্যাডাম বললেন না, এইগুলো আমাদের স্কুলে করানো হয় না? ছোলা আর বেশ একটু ছোট বাচ্চা যারা, ছোলা আর কাবলি চানা, এই কাবলি চানা আর রাজমা ওকে, দুটো মিশিয়ে এবার দুটো বাচ্চানো, রকম, পাজল দুটো করানো, আলাদা করে দাও। পাজল করানো হয়। পাজল, প্রচুর পাজল আছে আমাদের, পাজল করানো হয়। আমরা নিজেরাও বিভিন্ন ধরনের এরকম টেকনিক্স গুলো ইউজ করেন। টেকনিক্সগুলো আমরা নিজেরা সেট বানানো, মানে কনস্ট্রাকটিভ ওয়ার্ক দিয়ে বিজি তাদেরকে রাখতে ব্যস্ত হবে রাখা। ব্রেইনটা, যাতে যদি কনস্ট্রাকশনে না যায় দে উইল বি পারভেসিভ। ওকে ম্যাডাম, একজন টেলিফোন লাইনে আমাদের একজন বন্ধু আছেন, দেখি কে জানতে চাইছেন কি। হ্যালো হ্যালো, নমস্কার। আমি ম্যাডাম যেটা করছিল, এই বাচ্চারা যা চা করছি মানে চা বলে বলে এই করতে থাকে, সব করতে থাকে, জব করতে থাকে, আর কবে এটা কি হয়ে যায় এগুলো? দর্শক বন্ধু, আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে। আপনি যদি আপনার প্রশ্নটা আরেকবার করতে পারেন ভালো হবে, তবে একটু সরে আসুন। আপনি খুব সম্ভবত টিভির সামনে আছেন, তার জন্য নেটওয়ার্ক পাচ্ছে না। ফোনটা একটু মুখ থেকে দূরে নিন, আরেকবার প্রশ্নটা করুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলুন। হ্যাঁ, না আমি বলছিলাম যে ম্যাডাম একটু আগে বলছিল না যে ছোট বাচ্চারা যা কিছু তা নিজের মর্জি মতো করতে চায়, যে জল খেলা যায়, ওই বল নিয়ে খেলে, সাইকেল নিয়ে ঘুরে, কথা শুনে না। এটা কি কি প্রবলেমটা কি এটার থেকে? ওকে, আমরা সে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি সঙ্গে থাকুন, আমরা বলছি। আচ্ছা, অনুষ্ঠানটি শুরু থেকে দেখেননি উনি হয়তো, দর্শক বন্ধু, তার জন্যে আপনাকে জানিয়ে রাখি, এই যে সমস্যাটা যেটা নিয়ে কথা বলছিলেন ম্যাডামরা, এই সমস্যাটাকে অটিজম বলে। তো অটিজমের শিকার হয় কিছু শিশু। অটিজম এমন একটা সমস্যা যেটা বিকাশজনিত কারণে হয় এবং বাচ্চাদের আচরণের মধ্যে প্রভাব ফেলে। কিভাবে ব্যবহার করবে, আচরণ করবে, সমাজের সাথে কিভাবে মিশবে, অন্যদের সাথে কিভাবে মিশবে, সে নিজে কি করবে, সেটার মধ্যে একটা প্রভাব ফেলে। তো সেটাই অটিজম। আর 2রা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। আমরা অনেকেই জানি না অটিজমটা কি, বাচ্চারা কিভাবে শিকার হতে পারে, শিকার হলে সেই সব বাচ্চাদের কি করা উচিত, তাদেরকে শুধু মারলে পিটলে, অনেক বাবা মারাই করেন, জোর করে করান, সেটা করলে কি সে সুস্থ হবে নাকি অন্য কিছু করলে সুস্থ হবে? ম্যাডাম, একটা নর্মাল ওয়েতে এই অটিজমের শিকার কোনো শিশু বা বাচ্চা কবে বুঝতে পারে যে সে নিজে এই কোনো একটা সমস্যার শিকার? সে কি আদৌ বুঝতে পারে নাকি? মনে হয় না, সেটা তো সেটা তার তো মনোজগতের তারাই ব্যাপার। বলতে পারবে। বুঝতে পারে না, হয়তো অনেক ট্রেনিং এর পরে বোঝানো হয়, হয়তো সেটা ভেরিয়েন্ট থাকে, কিছু কিছু যেটা থাকে অ্যাসপারজাস যেটা, সেটাতে কিছু বোঝে। কিন্তু খুব একটা তো যারা মানে সিভিয়ার রকম ভাবে আক্রান্ত, ওরা তো নিজেরা বুঝতে পারে না, আশেপাশে মানুষরাই বুঝতে পারে সমস্যা। আর এক্ষুনি উনি যেটা আমাদের দর্শক বন্ধু যে ফোন করে দিলেন, উনি যে বললেন যে এটা যে করে, হ্যাঁ এরকম কেন করে, এটা সমস্যাটা কি, এই জিনিসগুলো করা মানেই কি অটিজমের না শিকার? না না না, সেটাই আমরা তো অনেকবার ডিসকাস করলাম। ঠিক। সেটা মানে ইন্টারঅ্যাক্টিভ দুষ্টুমি আর নন ইন্টারঅ্যাক্টিভ। কথা বললে শুনবে, আই কন্ট্যাক্ট করবে, ওকে, তখন যদি কিছু একটা ভয়ের ফ্যাক্টর হয়তো আছে, সে যে ছেলেটা এত দুষ্টুমি করছে সে নিশ্চয়ই কাউকে না কাউকে, কোনো একটা টিচারকে, বাড়ির কাউকে ভয় পায়। ওকে, সে আসলে কিন্তু সে সাইকেল নিয়ে চুপচাপ উল্টো বই নিয়ে হলেও পড়তে বসে যাবে। আচ্ছা, এটা মানে সবাই ওইটা করবে, করেছে। কিন্তু যারা অটিজমের শিকার তারা করবে না, কেউ মানে কারো কথাই শুনবে না। শুনবে না। ওরা ওই জগৎটার মধ্যেই তো নেই যে কাউকে ভয় পেতে হবে, এটাই তো ওরা। সে যে এক্সিস্ট করে এই লোকটা আমার জন্য, সে যে একজন আমার টিচার, আমার ভয়ের লোক, বা আমার জ্যাঠামশাই ভয়ের লোক, আগের দিনে যেটা আমাদের যেটা ছিল, হতো মানে কোন একজন মানুষ ওই যে বললাম রাজভারী একজন গার্জিয়ান, মানুষ, তাকে দেখে ভয় একজন পেতাম। মানুষ আর একজন বস্তু, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট পার্থক্য ওরা করতে পারে না। পারে না। ওকে ম্যাডাম, এবার আমি বলি যে এটা তো শুধু পরিবারের কথা হচ্ছিল, আপনি বাবা মার কথা বলছিলেন, সমাজ, পরিবারের বাইরে আমাদের হতে পারে পাশের বাড়ি, হতে পারে পাড়ার কেউ, হতে পারে আমার থার্ড কেউ রিলেটিভ, ফোর্থ অ্যাঙ্গেলের রিলেটিভ,
এদের প্রতি আমাদের বাইরের মানুষের কি কর্তব্য থাকতে পারে, আমরা কিভাবে সাহায্য করতে পারি তাদের? প্রথম কথা আমি এটাই বলবো, প্রথম কথা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। এছাড়া আর কোনো সাহায্য তো মানে কি ধরনের সাহায্য, আমি তো বলবো অ্যাকসেপ্টেন্স ছাড়া আর তো কোনো সাহায্য নেই। অন্তত এই বাচ্চাটাকে মানে উল্টোপাল্টা না করে, কথা না বলে তার প্রবলেমগুলোকে বোঝা, তার মা বাবার প্রবলেমগুলোকে বোঝা, তার মা বাবা যে খুব একটা স্বাভাবিক অবস্থার মধ্যে বিলং করে না সেটাকে বোঝা, এবং যতটা পারা, যতটা সম্ভব মা বাবার কোনো অসুবিধা হলে, বাচ্চাটার না, মা বাবার কোনো অসুবিধা হলে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া, এটাই কিন্তু অ্যাকসেপ্টেন্স। বেসিক্যালি এইসব ধরনের যারা শিশুরা, তারা কি মানে সমাজের কোনো ক্ষতি করে, বেসিক্যালি করতে পারে এরা? করার মতো ক্ষমতাই তো তাদের নেই। তাহলে মানুষের তারা কি কি ক্ষতি করবে? সমাজের হয়তো একটা পার্টিকুলার কাউকে হয়তো রাগের মাথায় মেরে দিল, যেটা ওই তারে জমিন পরের বাচ্চাটা করতো। আচ্ছা আচ্ছা, বুঝতে তাই না? পেরেছি। এটা তো খুবই এডুকেটিভ মুভি না, মানে এই ধরনের বাচ্চাকে বুঝতে গেলে এক্সেলেন্ট। এটা এটা হয়তো রাগের চোটে মেরে দিল, কিন্তু বড় মাপের কিছু করতে এরপরে পারবে যে না। উল্টে ও অনেকগুলো মার খাবে হ্যাঁ। সেটা বোঝার ক্ষমতা নেই। ওই বাচ্চাটারও তাই হয়েছিল, ঈশান কত বেশি মার খেয়েছিল মারতে গিয়ে। ঠিক ঠিক, তার মানে এখানে তাহলে আমাদের বাইরের মানুষরা আমরা অ্যাকসেপ্ট, আপনি যেটা বলছেন অ্যাকসেপ্ট করে নাও। অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে যে ও নরমাল না। একটা বাচ্চা যখন এইরকম কিছু, একটা বাচ্চা বিহেভিয়ার প্রবলেম, কারণ ওরা তো বিহেভিয়ার প্রবলেম ওদের থাকেই, রাস্তা দিয়ে যাচ্ছে কোনো বিহেভিয়ার প্রবলেম করছে, আমি কিন্তু হাঁ করে তাদের দিকে তাকিয়ে থেকে তার মা বাবাকে এম্বারেস করব না। আচ্ছা, দরকার পড়লে মা বাবাকে কিছু সাহায্য করব, কিন্তু আমি মা বাবাকে এমব্রেস করব না, বা উল্টোপাল্টা বোকা বোকা প্রশ্ন আমি করব না। আমি যেমন একটা প্রশ্নের প্রায় শিকার হই, কাকে দেখিয়েছেন ডাক্তার, ওকে, এই কথাটা, এই যে ডাক্তার দেখাননি, আমি তখন বলি আমার এত বড় একটা ছেলে যার একটা সমস্যা রয়েছে, আমি ডাক্তার দেখাবো না? আপনাদের কি মনে হয়? সেটাই। এই যে কথাটা যখন জিজ্ঞেস করব আমি মা বাবাকে, তখন কিন্তু আমি একটু বুঝে জিজ্ঞেস করব, কারণ একটা মা বাবার সন্তান সে, তাকে ডাক্তার না দেখানো বা তার জন্য কোনো কিছু না করা, এটা একটা বাবা মার পক্ষে একটা অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক ব্যাপার। ম্যাডাম, এখানে একজন এরকম অটিস্টিক শিশুর বা ছেলের মা হিসেবে, সন্তানের মা হিসেবে আপনাকে প্রশ্ন, কেউ যদি, আপনি বাড়ির বাইরে গেলেন আপনার সন্তানকে নিয়ে, ছোটবেলা হোক বা এখন হোক, কেউ একটু এক্সট্রা কেয়ার দেখাচ্ছে ওর প্রতি, কেয়ার করছে, সেটা আপনার বেশি ভালো লাগে বা অ্যাকসেপ্ট করেন সেটা, নাকি তাকে তার মতো ছেড়ে দিলে? আমি কেউ যদি আমার সন্তানের প্রতি বা আমার স্কুলের অন্যান্য বাচ্চাদের প্রতি যদি কেউ কেয়ার করে, বা আমার জানাশোনা এরকম কোনো বাচ্চার প্রতি যদি কোনো কেউ কেয়ার দেখায়, আমি খুব খুশি হব। এবং আমি একটা জিনিস বুঝতে পারি যে ওই মানুষটির কাছে এই বাচ্চাটা নতুন কোনো এক্সপিরিয়েন্স নয়, ওই মানুষটি আগেও এরকম বাচ্চা দেখেছে, যার জন্যই তার একটা এক্সপোজার আছে, তার জন্যই সে এই বাচ্চাটির প্রতি একটু কেয়ার নিচ্ছে। ওকে ম্যাডাম, খুব বেশি সময় নেই, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক বাবা মায়েদেরই হয়তো এই ভয় থাকতে পারে, যদি প্রথম সন্তান অটিজমের শিকার হয় তাহলে হয়তো দ্বিতীয় সন্তানের হতে পারে, তার জন্য দ্বিতীয় সন্তান প্ল্যানিংই করবে না। এরকম কি সম্ভাবনা আছে? এরকম কি কোনো জেনেটিক প্রিডিসপোজিশন তো আছে। ওকে, হ্যাঁ, নেই তো তা নয়, কারণ দেখা গেছে কিছু কিছু জিনের মিউটেশনের কারণেই এই অটিজমটা হয়। তবু বলবো, যেহেতু এখন আমাদের আস্তে আস্তে সোশ্যাল কন্ট্যাক্টস কমে আসছে, নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যাঁ, সেকেন্ড চাইল্ড হলেই অনেক ফ্যামিলি আমরা জানি যাদের দুটো বাচ্চা আছে, অনেক জানি যাদের দুটো বাচ্চা, একটা সম্পূর্ণ স্বাভাবিক। সো সেই বাচ্চাটা কিন্তু তার জন্য একটা পিলার অফ সাপোর্ট হয়ে দাঁড়ালো। স্বাভাবিক সিবলিংটা একসঙ্গে বড় হওয়া ভাই বোন, সে তো স্বাভাবিক, যত হলেও তার একটা দায়িত্ববোধ, তার একটা মমত্ববোধ, ভালোবাসা তার ভাই বোনের জন্য থাকবেই। সুতরাং মানে দে শুড প্ল্যান ফর দ্য সেকেন্ড চাইল্ড। মানে এখানে কোনো আদারওয়াইজ দে ক্যান গো ফর অ্যাডপশন, আমি বলবো। আচ্ছা, অ্যাডপশন এখানে একটা ভালো পথ, একদম খুব ভালো। না, তবে এটা একটা জিনিস, যদি আমি সেকেন্ড চাইল্ড আমার নর্মাল হলো, সুস্থ হলো, আমি কিন্তু এই বলে আমার ফার্স্ট যে বাচ্চাটির সমস্যা আছে, আমি কিন্তু তাকে একেবারে মানে এরকম ভাবে ছেড়ে দেবো না যে করুক না, আমি কি আর শিখে কি লাভ হবে, ওকে তো ওর দেখবে, আরেকজন যে আমার আছে সেই দেখবে। এটা কিন্তু তার মানে আমি আমার সেকেন্ড চাইল্ড বা ফার্স্ট চাইল্ড, মানে যেটি নর্মাল সুস্থ বাচ্চা, তার প্রতি কিন্তু আমি একটা ইনজাস্টিস করলাম, তাকে আরো একটা বার্ডেন বা একটা প্রেসার ক্রিয়েট করলাম, তাকে একটা, তার হাতে একটা আমি বার্ডেন দিয়ে গেলাম। এটা কিন্তু মা বাবা হিসাবে আমার কর্তব্য নয়।
ওকে, আমার এখানে মা বাবা হিসেবে কর্তব্য হচ্ছে যদি সন্তান আমি ধরা পড়ে যে বা বুঝে যায়, ডায়াগনোসিস হয়ে যায় যে অটিজমের শিকার, তাহলে তাকে প্রথম লিভিং স্কিল শেখাতে হবে, শেখাতে হবে। লাইফ স্কিল শেখানো। লাইফ স্কিল শেখাতে হবে। হ্যাঁ। আর ম্যাডাম, তাহলে অটিজমে আক্রান্ত কোনো শিশু বড় হয়ে, মানে আপনার ছেলে 24 বছর বয়স, আপনি অনেক কাজ করেছেন, আপনি অনেক দেখেছেন, অনেক বাচ্চাদের দেখছেন, পুরোপুরি কারোর ওপর নির্ভরশীল না থেকে কি সে বেঁচে থাকতে পারে মানে সুন্দরভাবে, বা আছে এরকম আপনি এক্সাম্পল দেখছেন? না, ওকে, কোনো না কোনো জায়গায় নির্ভরশীল হতে, কোনো না কোনো জায়গায় তার একটা সাপোর্ট দরকার। ওকে, এবং আমার বা আমি আমার আশেপাশে যাদেরকে দেখছি, প্রত্যেকেরই একটা সাপোর্ট ছাড়া তারা বাঁচতে পারবে না। এবার আসি আমি তাদের কিছু না কিছু একটা দরকার। ফিনান্সিয়াল ডিলিং এও তো সাপোর্ট লাগে। ফিনান্সিয়াল ডিলিং এ তাদের কিন্তু দিয়ে যেতে হবে, গার্ডিয়ানশিপ দিয়ে যেতে হবে আমাদেরকে, ট্রাস্টি বা গার্ডিয়ানশিপ দিয়ে যেতে হবে। তাদের কি এমন হতে পারে যেমন অটিজমের শিকার কোনো ছেলে একজন নর্মাল মেয়ে, সে বিয়ে শাদী করে সংসার ধর্ম করার এরকম কি কিছু ওরা কি করতে পারে না? এটাকে একদম পুরো পার্টটা বাদ দেওয়া একদম না, একদম উচিতই না। আচ্ছা, একদম উচিত। এটা কেন? কেউ জেনে শুনে যদি করতে চায়, ধরুন আমি ধরে নিলাম একটু বৃহৎ আকারে, কারোর পরিবারে বাবা মা অনেকগুলো টাকা রেখে গেছে, তাকে দেখার জন্য একজন গার্জিয়ান লাগে, তাকে বাবা মা জীবিত থাকতে তাকে যদি বিয়ে দিয়ে যায়, একটা গ্যারান্টি কি যে ওই যে মেয়েটি বা ছেলেটি সে ওকে বিয়ে করবে নাকি না, ক্রাইম হতে পারে না? ক্রাইম সে বুঝবে না, তখন সে বুঝবে না তো, হয়তো শ্বশুর বাড়ির লোক মানে বা ওই মানে আফটার ম্যারেজ যে তার একটা যেটা দায়িত্ব spouse নেওয়া, থাকবে, রেসপন্সিবিলিটি নেওয়া, একটা বিয়ে জিনিসটা কি সেটার মানে তো সে বোঝে না। ওকে, তা স্পাউস যে সে তো ক্রাইম করতে পারে না। একটা সময় ভাববে আমি টাকা পয়সাগুলো আত্মসাৎ করব। হ্যাঁ, কারণ সে তো তার হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক তার কাছ থেকে তো সে সেই লাইফটা সে তো পাচ্ছে না, নরমাল সাপোর্ট পাবে না। ফ্যামিলি লাইফ তো পাচ্ছে না। ওকে, তার মানে আমি অটিজমের শিকার যারা আছে, ছোটবেলাটা যেমনই কাটুক, মানে গার্জিয়ান না থাকলে, পিতামাতা না থাকলে নির্ভরশীল কারো না কারোর উপর হয়ে সেই বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এবং এটা বাবা মাকে তার বাবা মার বর্তমান থাকতে থাকতে বাবা মাকে প্ল্যান করে যেতে হবে কিভাবে আমি আমার বাচ্চাটাকে ঠিক করে করে দিয়ে যাব। ম্যাডাম, এই রোগের কোনো প্রতিরোধ বা চিকিৎসার কোনো ব্যবস্থা এই এখনো মুহূর্তে পর্যন্ত কিছু তো নেই? প্রতিরোধ কিছু নেই, যেহেতু কোনো ডেফিনিট কজ নেই। ওকে, ডেফিনিট কোনো কজ নেই। জেনেটিক প্রিডিসপোজিশন আছে, কিন্তু সেটা তো সেই আবার বলবো কি প্রকৃতি নির্ধারণ করছে কোথায় কি করছে, সেটা তোমার আর কোনো প্রিন্যাটাল ডায়াগনোসিসও নেই। যেমন অনেকগুলো অসুখ আছে, যেমন ইভেন যে কোনো হার্ট ডিজিজ বা যেগুলো জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে, অ্যানোম্যালি থাকে, ইভেন থ্যালাসেমিয়া, এগুলো কিন্তু প্রিনেটাল ডায়াগনোসিস হয়। আমরা অ্যামনিওসেন্টেসিস করে, হ্যাঁ, মানে অ্যান্টিনেটাল পিরিয়ডে পেটে বাচ্চা থাকতে থাকতে ডায়াগনোসিস হয়ে যায়। এটার তো কোনো উপায় নেই, কারণ এটা পুরো ক্লিনিক্যাল, এটা কোনো ল্যাবরেটরি সাপোর্ট। সবচেয়ে বড় কথা, পৃথিবীতে এবং ভারতবর্ষে ভীষণভাবে বাড়ছে। আমাদের ইনস্টিটিউশনে যত বাচ্চা এখন নতুন আসছে সব অটিজম। আমি সেটাই স্ট্যাটিস্টিক্সটা একটু জানার চেষ্টা করছিলাম, দুজনের মধ্যে কারো কাছে যদি থাকে যে মানে কতজন ভারতবর্ষের কি স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আছে, আর রিকভারি রেট কি কিছু আছে ম্যাডাম? মানে কেউ কি রিকভার হয়? রিকভারি না, সাপোর্ট এন্ড ইমপ্রুভমেন্ট কিছু আছে, এই সাপোর্ট দিয়ে যা করা আর কি। আমি বলছি 160টা ওয়ার্ল্ডে 160 জনের মধ্যে একজন অটিস্টিক আসছে এখন। মানে পৃথিবীতে 160টা বাচ্চার মধ্যে একটি বাচ্চা অটিজমের শিকার হয়। ওকে, আর যেতে যেতে ম্যাডাম আর কিছুক্ষণ সময় আছে, বাবা মায়েদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? ম্যাডাম, আপনি কি পরামর্শ দেবেন? আমাদের সময় প্রায় শেষ, ছোট্ট করে। বাবা মার জন্য পরামর্শ দেব, ওই যে বললাম, অ্যাকসেপ্ট করে যোগ্য প্রফেশনালের কাছে গিয়ে তার যত তাড়াতাড়ি সম্ভব তার ট্রেনিং শুরু করা। এটার কোনো ট্রিটমেন্ট নেই, আমি ওষুধ খাওয়ালাম ও ভালো হয়ে গেল, এরকম না। কিন্তু মানে ট্রেনিং এর পর ট্রেনিং, তারপরে ট্রেনিং, এছাড়া আর আমার কিছু বলার ওকে, নেই। বাবা মায়েদের কাউন্সিলিং এবং শিশুদের বাচ্চাদের ট্রেনিং। ম্যাডাম, আপনি? আমি বলবো সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, যেটা ম্যাডামও বললেন, কি এটাকে মেনে নেওয়া, বুলি না করা। যেটা হয় আমাদের নর্মাল, এখনো কিন্তু আমরা সেভাবে অ্যাকসেপ্ট করতে শিখিনি কি একটা বাচ্চা নর্মাল সব প্যারামিটারে থাকবে, একটা মানুষ এরকমই বিহেভ করবে। যখনই এটা থেকে একটু অ্যাবনর্মালিটি কিছু দেখা যায়, তার দিকে অঙ্গুলি নিক্ষেপ হয়। আমরা এটাকে কাটিয়ে উঠবো। জেনেটিক অ্যাবনর্মালিটি, সেটা মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, মানে আমার সমাজের সবার কাছে আবেদন রইল, একটা শিশু নর্মাল থেকে অ্যাবনর্মাল অনেক রকম হতেই পারে। একটা মানুষের মধ্যে ভেরিয়েশন থাকতেই পারে, কিন্তু সেটাকে সেভাবে গ্রহণ করা, তাকে ব্যঙ্গ করে বা তার দিকে আঙুল তুলিয়ে কোনো লাভ নেই। এবং যে যার পরিসরে যেভাবেই হোক সাপোর্ট করুক।
ওকে, হ্যাঁ, ম্যাডাম যেমন একটা স্কুল খুলেছেন, ওদের জন্য করতে পারছে, ম্যাডাম নিজে ভুক্তভোগী বলে হয়তো করছেন। আমি বলবো যারা নন, একটা কথা ম্যাডাম বলেছিলেন কি কিছু ইউনিভার্সিটি থেকে কিছু স্টুডেন্ট পড়াশোনা করে বেরোচ্ছে কিন্তু ওরা এই লাইনে কাজ করছে না। আমি বলবো আরো কিছু এই লাইনে পড়াশোনা করুক সবাই। এবং একটা supportive atmosphere তৈরি হোক। ছিল না, যেটা ইউরোপিয়ান কান্ট্রিজে আছে। স্পেশাল কোর্স লাগে, ওকে, এই কোর্স ত্রিপুরায় ছিল না, রিসেন্ট কয়েক বছর আগে এটা খুলেছে। কিন্তু এখান থেকে যারা টিচার হিসাবে, স্পেশাল এডুকেটর হিসাবে বেরোচ্ছে, তাদের না এই লাইনে আমি দেখছি তাদের এই লাইনে আসার কোনো ইচ্ছা নেই। তারা ওই নর্মাল টিচিং লাইনের দিকে তাদের ঝোঁকটা, না তাদের সেটা ন্যাকটা করলে বেশি। হবে না। যার ম্যাডাম জন্য আমাদের আমাদের এগিয়ে বাচ্চারা আসতে হবে। ভীষণভাবে সাফার করছে। সাফার করছেন। যখন ওকে ম্যাডাম, সবাই এগিয়ে সময় আসতে খুব হবে, বেশি তখন আমাদের কিন্তু, শেষ হ্যাঁ, আজকে। parental আসলে evaluation আলোচনা এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আরো অনেক বেশি আলোচনার প্রয়োজনীয়তা আছে, অনেকেই জানেন না। এবং আমরা হয়তো চেষ্টা করব আরো একদিন যদি সময় সুযোগ হয় এভাবেই আমরা এরকম পরিসরেই আলোচনা করব। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ রত্নাবলী ম্যাডাম আপনাকে। আমিও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতগুলো কথা বলার সুযোগ দেওয়ার আর জন্য। কথা বলা নয়, আপনাকে শুধু ধন্যবাদ নয়, আপনাকে স্যালুট। আপনি সত্যি আমাদের শক্তি, আপনাদের মতো মানুষ, আপনাদের মতো নারীরা আমাদের প্রেরণা যোগান। আপনি ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকুক, আপনি যাদের দেখছেন তারা ভালো থাকুক। আর ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্যই আমাদের টিমেরই একজন, আমি আমরা বলতে পারি। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি অটিজম বাচ্চাদের নিয়ে উনি আছেন, উনি ডিল করছেন ওদের নিয়ে। কারণ আমি যখন আমার ছেলের ছোটবেলায় আমি যখন করেছি ওকে, মানে কোনো সেই রকম কোনো সেরকমভাবে আমি পরিচয়- পেডিট্রিশিয়ান পাইনি যারা এটা তখন করতে পারে। ততভাবে অ্যাওয়্যার ছিলেন না Aware সবাই। ছিলেন না সবাই। দর্শক বন্ধুরা, সেটাই আমরা বলছি, যেই সমস্যাটার জন্য একটি শিশু দায়ী নয়, তার কোনো ভুলের জন্যে তার যখন এই সমস্যা হয় না, তখন ম্যাডাম যেটা বলছিলেন, আমরা যদি সেই শিশুটিকে অ্যাকসেপ্ট না করি, আমরা যদি তাকে নিয়ে ব্যঙ্গ করি বা তার দিকে আঙুল তুলি, তাকে আমরা যদি খুবভাবে একটু ইগনোর করি, তাতে কিন্তু আমার খুব একটা লাভ হবে না, বরং তার অনেকটা ক্ষতি হতে পারে। তো আমরা এটাই করতে পারি, যদি অটিজমের শিকার কোনো শিশু আশেপাশে দেখি, তাকে অ্যাকসেপ্ট করব, তাকে তার মতো বাঁচতে দেব, পারলে তার বাবা মাকে বা প্রিয়জনদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। আগামী বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।